সবাইকে নমস্কার। কেমন আছেন সবাই? বাবু ভালো আছেন? হ্যাঁ, আছি, বলো। মরিয়ম ম্যাডাম ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা আচ্ছা। আমবাগ শোভনদা ভালো আছেন? হ্যাঁ স্যার, আদাব স্যার, আদাব আদাব। আচ্ছা, কেতকী গুরু চক্র, গুরুকুণ্ডলী চক্র, এগুলি জাকির সাহেব কি দিচ্ছেন? স্যার, জাকির হোসেন জি স্যার। কেতকী চক্র জমা দিচ্ছেন আপনি? না স্যার, জমা দিয়ে নিতেছে। আচ্ছা, করছেন কিনা? করিও নাই স্যার। আচ্ছা, তারপর দুর্জয় আচার্য। স্যার আমি এই এক সপ্তাহ ধরে একটু ব্যস্ততার কারণে গত ক্লাসে স্যার ছিলাম না আর কি। আচ্ছা, আমি স্যার দিয়ে দিব। ক্লাসে ছিলাম না, কিন্তু ক্লাসগুলো তো পরে আমরা দেখার সুযোগ করে দিচ্ছি, এগুলো তো দেখতে পাচ্ছি। স্যার দেখতে সময়ও পাই নাই ভালো করে। তো এই কালকের মধ্যে স্যার শেষ করে দিব স্যার। আচ্ছা, ডেনিশা দিচ্ছেন? দিছি স্যার। আচ্ছা আচ্ছা, মরিয়ম আক্তার দেয় নাই? না, জি না স্যার। আচ্ছা, ওইটা ক্লাসটা দেখে সুফল বিশ্বাসও দেয়নি, সুফল বিশ্বাস দেয়নি। আচ্ছা, যারা আসতেছি। তারপর তন্ময় বাক্সি দিছে? হ্যাঁ, আচ্ছা, তন্ময় বাক্সি ক্লাসে ছিল না, তবু কিন্তু সে তৈরি করে দিচ্ছে। তারপর এবং সঠিক করেছে, এবং সঠিক করেছেন। সবচেয়ে প্রেসিডেন্ট স্যার একটা বড় বিষয় হচ্ছে আমাদের এখানে এই যে কেতু পতাকি বা এই পতাকি চক্র যে বিচার করেছেন, সবাই আমি কারো ভুল পাইনি। আমি যদিও একটি একটি নক্ষত্র করে যে যে নক্ষত্র দিয়েছেন আমি 3 বছর করে মিলাইছি, 3টা করে বছর, 3 বছর করে মিলাইছি, 3 বছরের ভিতরে ভুল নেই। বিষয়টা একজনের কে যেন ম লিখেছে না তালিবর্ষ লিখেছে, মানে শনি না মঙ্গল, এইটা একটু বুঝতে কষ্ট হয়েছে। পরবর্তীতে বুঝলাম যে না, এটা মঙ্গল। আচ্ছা, ওটা হিন্দি হিন্দি ভাষার মতো লেখা হয়েছে। হ্যাঁ, দেখছি। একজনের। আচ্ছা, যাই হোক, কিন্তু যারা লিখছেন তাদেরকে সবাইকে অভিনন্দন জানাই। আসলে কিন্তু যে পদ্ধতিতে আমরা এই শিক্ষাটা দিয়েছি, আসলে একটা ক্লাস থেকে এতটা ব্যাকআপ পাওয়ার আসলে আশা করি নাই, কিন্তু তার চেয়ে বেশি আপনারা দিয়েছেন। আসলে মানে এটা এটা একটা টেস্ট করলাম কি জন্য, যে আমরা যা শিখাচ্ছি এগুলি আপনারা বুঝছেন কিনা, বা বুঝে আপনারা আপনাদের জীবনে আপনারা ব্যবহার করতে পারবেন কিনা। আসলে সেইটা আপনারা দেখছি যে আসলে এই একটা ক্লাসটা এখানে কিন্তু কমপক্ষে 6টা ক্লাসের সমান। অর্থাৎ এই ক্লাসগুলি করার পর কিন্তু এই চক্রটা বা এই এই গুরুকুণ্ডলীটা করা সম্ভব। এখন এই এক একটি নক্ষত্র থেকে প্রত্যেকে কিন্তু যে 5 নাম্বার নক্ষত্র করছেন, অন্যরা কিন্তু 5 নাম্বার নক্ষত্র করে নাই। যে 16 নম্বর নক্ষত্র করছে সে 16 নম্বর নক্ষত্র করছে, অন্য কেউ 16 নম্বর নক্ষত্র করে নাই। এই জিনিসগুলি কিন্তু আমার কাছে খুব ভালো লাগবে যে কেউ কাউকে অনুসরণ করেন নাই, এবং যেভাবে আপনাদেরকে সূত্র দিয়ে শেখানো হয়েছে আপনারা সেই পথেই হাঁটছেন, যে কারণে আপনাদের ভুল হয়। আমাদের মহাসচিব সাহেব, ওনার আশঙ্কা ছিল, উনি খুবই গর্বিত যে না, আমি এই ব্যাচে যাদেরকে পেয়েছি তারা আসলে অধ্যবাসী এবং শেখার আগ্রহ আছে, এবং তারা আমাদের ক্লাসগুলিকে ফলো করে। যারা ক্লাসে ছিলেন না তাদের কাছে অনুরোধ, আপনারা আমাদের গ্রুপে যোগদান করে এই ক্লাসগুলি বারবার দেখুন। বারবার দেখলে কি হবে জানেন, এই ক্লাসগুলি যারা ক্লাস ইতিপূর্বেও করেন নাই, আজকে যারা জয়েন করছেন তাদের ক্ষেত্রে বলছি, আপনারা পিছনের ক্লাসগুলি দেখেন, দেখে বাকি যেগুলি বোঝেন নাই সেই সব বিষয় নিয়ে যখন আমরা ফ্রি থাকি, তখন আপনার না বোঝার কোশ্চেন গুলিকে আপনারা তুলে ধরবেন। অর্থাৎ আর যদি এখানে যারা আছে, আপনাদের টিম লিডার আছে বোধহয় তন্ময় বাক্সি, এর সাথে যোগাযোগ করবেন। বাকি যারা যোগদান করছেন এর সাথে যোগাযোগ করবেন, কি বিষয় আপনারা আগে ক্লাস করছেন, কিগুলি বোঝেন নাই, এই বিষয়ে সে আপনাদের
মতামত দেবে। সে যেগুলি পারবে না এগুলি হয়তো আমাদের মহাসচিব সাহেব বা আমার কাছে ফোন করবেন, আমরা আপনাদেরকে সেইভাবে সহযোগিতা করব। তবে বলছি যে ক্লাস শুধু আমাকে উপস্থিত থাকতেই হবে তার একটি প্রমাণ দেখেন, তন্ময় বাগচি কিন্তু ক্লাসে ছিল না। তন্ময় বাগচি তারপরও কিন্তু সে ওই ক্লাসটা দেখে সে কিন্তু এই চক্রটা তৈরি করে সে পাঠাইছে। থ্যাংক ইউ তন্ময় বাগচি। এখন এরকম যারা আছেন তাদেরকে বলবো, যেমন আমাগো মরিয়ম আক্তার, তিনি সংসার নিয়ে যথেষ্ট ব্যস্ত, তার ছেলেরা আছে, ছেলেদের নিয়ে ব্যস্ত, স্বামী নিয়ে ব্যস্ত, তার মধ্য থেকে আমাদের সময় দিচ্ছেন, এই জন্য তাকে ধন্যবাদ। এর মধ্য থেকেও নিজের জন্য কিছু সময় রাখেন, যে সময়টা আপনার জীবনের শিক্ষার জন্য, অ্যাস্ট্রোলজির জন্য আপনি ব্যয় করতে পারেন। সবার ক্ষেত্রে সবাই কিন্তু যেখানে আছেন আমরা সবাই কিন্তু ব্যস্ত। আমাদের স্যার আপনি বোধহয় রেডি হয়ে গেছেন নাকি? আমি 9টায় রেডি হইছি। ও ভেরি গুড ভেরি গুড। তাইলে সময় লাগছে বিদায় না না যোগদান করার জন্য 10 মিনিট সময় দিলাম। আচ্ছা, জয়ন্ত দেব পাঠাইছে। আচ্ছা, তারপর হলো রাজন রায়। রাজন রায় আপনি পরিচিত হন? রাজন রায় আপনি পরিচিত হন? আপনি কোথেকে জয়েন করছেন বলেন? হ্যালো, রাজন রায় আপনার হেডফোনটা খুলে ফেলান, আপনার হেডফোনটা খুলে ফেলান, আপনি এমনি কথা বলেন। হ্যাঁ নমস্কার স্যার। শোনেন, আপনারা অন্য যারা আছে সবাই মিউট করে রাখেন না, যে যার সাথে কথা বলছি সেই শুধু বলুক। হ্যাঁ বলেন। আমি ঢাকা শাহজাহানপুর থেকে জয়েন করছি স্যার। আচ্ছা আচ্ছা, আপনার বাড়ি কই? লক্ষ্মীপুর স্যার। লক্ষ্মীপুর কোন থানায়? রায়পুর থানা। রায়পুর থানা। আপনি লেখাপড়া করছেন কোথায়? নোয়াখালী সরকারি কলেজ থেকে মাস্টার্স। আচ্ছা, এখানে কি করেন? জব করি স্যার। কোথায়? বেস্ট লাইফ ইন্স্যুরেন্স। আচ্ছা, তাইলে আপনার এখানে মানে এই অ্যাস্ট্রোলজি শেখার জন্য আপনার সময় আছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। শাহজাহানপুর কোথায়, বাসা কোথায়? খিলগা রেলগেট স্যার। রেলগেটের কি মানে? হ্যাঁ, রেলগেট একবার মেইন রোডেই স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মানে ওদিকে ওপার না তো এপারেই? এপারে স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে। আচ্ছা, রাজন রায়ের সাথে কথা হইলো। আর নতুন করে নির্ঝর কান্তি রায়, আপনি এখানে যারা আছে সবার সাথে আপনি পরিচিত হন, অনেকে আপনাকে চেনে না। আপনি বলেন, আপনার পরিচয় দেন। আদাব স্যার, আমি নীরজ কান্তি রায়। হ্যাঁ, আপনি কোথেকে জয়েন করছেন, আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড, আপনি কি করেন, এই সমস্ত বিষয়গুলি বলেন। ওই যে রাজন সাহেবের সাথে যেগুলো আলাপ করলাম ওইগুলো আপনি বলেন। আমি নীরজ কান্তি রায়, আমি মৌলভীবাজার থেকে জয়েন করছি। আমি এগ্রিকালচার ডিপার্টমেন্টে উপসহকারী কৃষি অফিসার পদে চাকরি করি। আর আজকে প্রথম ক্লাসে যোগদান করলাম আর কি। গতকালকে আপনার সাথে কথা হয়েছিল, এর আগে আপনাদের মিটিং এ আমি জয়েন করছিলাম সিলেট ডিভিশন থেকে। না ঠিক আছে, ওটা মানে আমি আপনাকে চিনি, এখানে যারা আছে ক্লাস করতেছে তারা জানে না। আপনি ওই যে তন্ময় বাগচির নাম্বারটা আপনি নিয়ে নিন, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা, বা আমার কাছ থেকে তন্ময় বাগচির নাম্বারটা নিয়ে নিন। তন্ময় বাগচির সাথে যোগাযোগ করবে, তাহলে গ্রুপের যে ক্লাসগুলি আছে, পূর্বের যে ক্লাসগুলি আছে, এগুলি আপনি পাবেন। ঠিক আছে স্যার। আচ্ছা, আর কে আছে? আমাকে সুজন পাল কি জয়েন করে নাই? পিছনে। হ্যাঁ পিছনে আছে, আমাদের রেকর্ডিং নিচ্ছে না। রেকর্ডিং নিচ্ছে না? আচ্ছা আচ্ছা, কাজ করো। জয়ন্ত দেব দিচ্ছে, জমা দিচ্ছে। এই আমাদের কৃষ্ণলাল ভট্টাচারিয়া, আপনি কি জমা দিচ্ছেন দাদা? কেতকী চক্র না স্যার, দিই নাই। কি আপনি কি বোঝেন নাই সেই জন্য দেন নাই, না কি সময় পান নাই? আমার উপরে ঝড় বয়ে যাচ্ছে ভীষণ, আপনি বোঝেন না সব। আচ্ছা, জ্বর বয়ে যাচ্ছে, কিন্তু ঠিক আছে। বেইমানি করলো সেই লোক আমার সঙ্গে, বেইমানি করলো যে লোক আমার ওয়ার্ড দিছিল সেই লোক এখন বেইমানি করলো।
থামেন ওটা ওগুলি ওগুলি বলার দরকার নাই। আপনাকে যে বেইমানি করছে করুক, এখন যে জ্বর গেছে যাক। আপনার কথা হইলো যে আপনি এখন থেকে চিন্তা করেন যে আমার কাজটা আমি আগে করব, আপনার নিজের কাজ না করে আপনি অন্য কাজ করতে চান, এই বিষয়ে সময় আর দিন না, জীবনে বহুত দিচ্ছেন। আচ্ছা যাই হোক দাদা, দিতে পেরেছ আপনি, তাহলে পরবর্তীতে আপনি রেডি করে দেন। আর স্বপন দা তো আপনি ক্লাস করেন নাই? স্বপন চক্রবর্তী? না স্যার, ক্লাস করি নাই, আমি একটু হসপিটাল ছিলাম, আমার আচ্ছা, ওয়াইফকে ঠিক নিয়ে হসপিটাল ছিলাম। আচ্ছা ঠিক আছে, সুস্থ হন। আর ওই পিছনের ক্লাসগুলি আপনি দেখেন, আমাদের গ্রুপে ক্লাসগুলি হ্যাঁ দেখেন, ক্লাসগুলি দেখলে আপনি এগুলি পারবেন না, একটু তৈরি হন। ওকে, ঠিক আছে স্যার। আর মরিয়ম আক্তার তো করে না, সে তো কথা বলছি, মরিয়ম আক্তার দিয়ে দেবে, দুর্জয় দিয়ে দেবে। সুবল মালাকার কি লাইনে আছেন? হবিগঞ্জ সুবল মালাকার নাই স্যার, আপনি শুরু করেন। সুবল মালাকার আছেন? কেতু পাতকি চক্রটা কি আপনি তৈরি করছেন কিনা? হ্যাঁ স্যার, আছি স্যার। বলছি গত ক্লাসের যে আমি স্যারের হোয়াটসঅ্যাপে দিয়েছেন। গুড স্যার, আমি আমার মহাসচিব স্যারের হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিয়েছি স্যার, ছবি তুলে। আচ্ছা, থ্যাংক ইউ স্যার, আপনি তাহলে শুরু করেন স্যার। তো শুভ সকাল, আশা করব সবাই ভালো আছেন। তো আমরা আজকের ক্লাস করব কিন্তু বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজির অনলাইন জ্যোতিষ শিক্ষা সংখ্যাতত্ত্ব 6 সংখ্যার ক্লাসটা শুরু হচ্ছে কিন্তু 30 তারিখ জুলাই মাস 2021। তো ক্লাসটাই কিন্তু আজকে দেবগুরু আর দত্তগুরুর সঙ্গে মিলন ঘটছে। 30 তারিখে ক্লাস শুরু হচ্ছে, অর্থাৎ বৃহস্পতির তারিখ। আজকের তারিখটাকে যোগ করলে কি হয়? 7 3 10 আর 5 15, দেখেন 6 হয়। 5 7 12 3 15, দেখেন 6 হয় যে তারিখে ক্লাসটা শুরু হচ্ছে। কিন্তু তারিখটার ক্লাসের শুরু হচ্ছে 30 তারিখ, মানে 3 সংখ্যার তারিখ, কিন্তু আমাদের ক্লাসটা হবে 6 সংখ্যার। তো 6 এর সঙ্গে 3 এর কিন্তু ঘোর বিরোধিতা আছে, জ্যোতিষশাস্ত্রেও আছে, সংখ্যাতত্ত্বেও আছে, সকল জায়গায় আছে। বৃহস্পতি দেবতাদের গুরু আর শুক্র হচ্ছে দৈত্যদের কুলগুরু। তো এই দুইজন একসঙ্গে মিলতে চায় না কখনো। তো এই অমিল কিন্তু এর মধ্যে রয়েছে। তো তার মধ্যে আমাদের দেখতে হবে যে আজকে আমরা মিল খুঁজে পাই কিনা, এটা কিন্তু একটু দেখতে হবে। তো মিল খুঁজে দেখার আগে আমরা একটু আলোচনা করে যাই যে 6 সংখ্যা মূলত শুক্রের প্রতিনিধিত্ব করে, আর শুক্রের কাজ হচ্ছে সর্বপ্রথম সুখ, শান্তি, সমৃদ্ধি, ধন ঐশ্বর্য ধরে রাখার মালিক, এটা কিন্তু শুক্র দেবে। তো বিশেষ করে যেহেতু শুক্র শান্তির প্রতীক বা সুখ শান্তির প্রতীক, প্রেম প্রণয়ের প্রতীক, এমনকি ধন ঐশ্বর্য ধরে রাখার মালিক, তো আজকে কি ধন ঐশ্বর্য আমাদের ধরে রাখাবে নাকি নিয়ে নেবে? যেহেতু এখানে দেবতাদের গুরু মিলিত হয়েছে দৈত্য কুলগুরুর সাথে, এটা কিন্তু দেখতে হবে। আপনারা বিচার করে দেখবেন যার যার মতো যে আজকের দিনটা কেমন যাচ্ছে। সব সময়ের জন্য একটি ক্লাসের সঙ্গে বা একটি টপিকসের সঙ্গে আরেকটা টপিকসের মিলন টেনে আনবেন, তাহলে আপনাদের শিখতে সুবিধা হবে। সব সময়ের জন্য দেখবেন যে আলোচনা সমালোচনার মধ্য দিয়ে কিন্তু অনেক কিছু বের হবে। তো এই শুক্র যেহেতু শান্তির প্রতীক বা ধন ঐশ্বর্য ধরে রাখার মালিক, প্রেমের প্রতীক, সকল কিছুই, অর্থাৎ ঘর যদি আনন্দে না থাকে, ঘরে যদি শান্তি না থাকে, পিতা পুত্রের মধ্যে শান্তি না থাকে, ভাই বোনের মধ্যে শান্তি না থাকে, বা ধরেন স্বামী স্ত্রীর মধ্যে সন্তান মানে শান্তি না থাকে, বা ধরুন সন্তান সন্ততি নিয়ে যদি সুখ শান্তি না থাকে, তাহলে কিন্তু কাজে মন বসবে না। আমরা যদি ধরেন রাত্রেবেলায় বাসায় গন্ডগোল করে আসি আর সকালবেলায় এসে ক্লাস করি, তো ক্লাস করলে কিন্তু ক্লাসে মনোযোগ হবে না। এমনকি অফিসে যে দেখা যাচ্ছে ওই কাজ করতে করতে কোথায় স্বাক্ষর করতে কোথায় করে দেব তার কিন্তু ঠিক থাকবে না। অর্থাৎ ঘরের শান্তিটার গুরুত্ব কিন্তু অনেক বেশি। আর এই শান্তি বিনষ্ট করে কিন্তু দুটি গ্রহ, একটি শুক্র আর একটি রাহু। এই দুটি কিন্তু
শান্তি বিঘ্নিত করে। তো এটার গুরুত্ব মানে জ্যোতিষশাস্ত্রে সব থেকে বেশি বলা যাবে, যে যেহেতু মনের শান্তি না থাকলে বা দৈহিক শান্তি না থাকলে, ঘরে শান্তি না থাকলে বাইরে কখনোই শান্তি থাকে না। এমনকি ব্যবসা প্রতিষ্ঠানে বসলাম, সেখানে দেখা যাচ্ছে আমার ব্যবসায় মন বসছে না, ওদিকে কর্মচারীরা বা শ্রমিকরা পিছন দিয়ে গোডাউন থেকে মাল বিক্রি করে দিচ্ছে, বা হয়তো আমি 500 টাকার মাল দিলাম, দেওয়ার পরে বা 490 টাকার মাল দিলাম, সে 500 টাকার নোট দিল, আমি তাকে 110 টাকা ফেরত না দিয়ে 210 টাকা ফেরত দিয়ে দিলাম। সন্ধ্যার শেষে হিসাব করে দেখলাম যে আমার উল্টে লস গেল। তো এইরকম কিন্তু, অর্থাৎ এর 6 সংখ্যার গুরুত্ব কিন্তু অপরিসীম। তাই তো 6 সংখ্যা যেমন ষড়রিপুর সঙ্গে তুলনা করা হয়েছে। ষড়রিপু যেটা মানুষকে ধ্বংস করে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ আর মাৎসর্য, এটা কিন্তু মানুষের কখনোই উন্নতি করে নাই। যদিও আপনারা এর বিকল্প বলতে পারেন যে কেন, ষড় ঋতু তো আমাদের জীবনে অনেক কিছু দিয়েছে। সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশের জন্য যে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত এবং বসন্ত, এই যে ষড় ঋতু আমাদের বাংলাদেশকে অনেক কিছু দিয়েছে। যদিও 6টা ঋতু কিন্তু এখন আর বাংলাদেশে দেখা যায় না। বিগত 20-30 বছর আগেও 6টা ঋতু দেখা যেত। এখন কিন্তু গরম, বর্ষা আর শীত এই 3টাই আছে। হেমন্ত, বসন্ত পালিয়ে গেছে। বসন্তে এখন আর কোকিলের ডাক শোনা যায় না। তাছাড়া বিশ্বে যেমন ধরুন সিঙ্গাপুরের কথা যদি দেখি, তাহলে কিন্তু ওখানে আপনার ষড় ঋতু নেই, 6টা ঋতু নেই। ওখানে শুধু শীতও নেই, নাতিশীতোষ্ণ দেশ, কিন্তু প্রতিদিন বৃষ্টি হয়। মালয়েশিয়াতেও প্রতিদিন কিন্তু বৃষ্টি হয়, শ্রীলঙ্কাতে প্রতিদিন বৃষ্টি হয়। তো সে দেশ কি উন্নত নয়? যেমন ইউরোপের কোন দেশ যদি বলা হয় যে ওখানে ষড় ঋতু নেই, ওখানে কি উন্নতি নেই? তো ষড় ঋতু অপেক্ষা ষড় রিপুর গুরুত্ব কিন্তু বেশি, যে ষড় রিপু একটা মানুষকে ধ্বংস করে দিতে পারে। আবার এই ষড় রিপুই কিন্তু মানুষকে মহান করতে পারে। যে ষড় রিপু দমন করতে পেরেছে সেই কিন্তু জগতের বুকে মহান হয়েছেন। অর্থাৎ বড় বড় সাধক, জ্ঞানী, গুণী যারা আছেন, তারা কিন্তু ষড় রিপুকে দমন করে তবেই না হয়েছে। আপনি দেখুন যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ আর মাৎসর্য, এর কোনোটাই কিন্তু মানুষকে ভালো করতে পারে না। তো এগুলো আমরা সাধারণত জানি, যেহেতু আমরা সবাই উচ্চশিক্ষিত, তো এই ষড় রিপু নিয়ে আর ব্যাখ্যা করার প্রয়োজন নেই। তাছাড়া এই ষড় রিপু আর ষড় ঋতু বাদে কিন্তু শরীরের রস আছে 6টা রস কিন্তু শরীরকে নিয়ন্ত্রণ করে। যেমন ওই যে বললাম যে দৈহিক সুখ আর মানসিক সুখ, দুটো সুখই কিন্তু শুক্র দেয়। তো এই 6টি রসের মধ্যেই কিন্তু মানে বিশেষ করে যে আমার শারীরিক সুখ কতটা দেবে বা শারীরিক প্রশান্তি কতটা দেবে, এটা কিন্তু নির্ণয় করে। যেমন হচ্ছে মধুর, তিক্ত, কষায়, লবণ, অম্ল এবং কটু, এই 6টা যে রস, এই 6টা রসও কিন্তু এর একটা কমে গেলে, দেখুন শরীরে যদি লবণ কমে যায় সাধারণত, তাহলে লবণ কমে গেলে কিন্তু আমরা সাধারণত আর বাঁচি না, তখন প্রেশার মেশার বেড়ে যায় বা বিভিন্ন কিছু দেখা যায়। আবার বেড়ে গেলেও কিন্তু তখন অতিরিক্ত ক্ষতি হয়। অর্থাৎ এর কোনোটাই কিন্তু বৃদ্ধি পেলে বা কম হলে চলবে না। তাছাড়া ধরুন বেদের অঙ্গ কিন্তু 6টি, এটা আমরা মনে হয় জানি, বিশেষ করে তন্ময় বাগচি, তারপরে হচ্ছে স্বপন চক্রবর্তী, বা ধরুন আপনার দুর্জয় আচার্য, বিশেষ করে যারা ভট্টাচার্য বাবু, আপনাদের বেশি জানার কথা যে বেদের অঙ্গ হচ্ছে 6টি, যেমন বর্ণ, পদ, মন্ত্র, কলা, ভুবন এবং তত্ত্ব। তো এর একটিকে বাদ দিলে কিন্তু বেদ পরিপূর্ণ হয় না। যদিও বেদ 5টি, কিন্তু বেদের মধ্যে 6টি অঙ্গ রয়েছে, তার একটির মধ্যে বর্ণ বৈশিষ্ট্য রয়েছে। তো শুক্র কিন্তু বর্ণকে দেখে, শুক্রের বর্ণ হচ্ছে সাদা শ্বেত বর্ণ। তো এই যে সাদা শ্বেত শুভ্র বর্ণ, যেমন কাশফুলের নরম ছোঁয়া, আমরা যেমন বিজ্ঞাপনে দেখেছি কাশফুল সাদা, অর্থাৎ কাশফুল কিন্তু শান্তির প্রতীক। কারো গৃহে যদি কাশফুল এমনি এমনি হয়, সেই গৃহে এমনি শান্তি ফিরে আসবে। তো এই যে সাদা হচ্ছে সেই শান্তির প্রতীক, যেটাকে আমরা পবিত্রতার প্রতীক বলি। যেমন মৃতদেহকে আমরা কিন্তু পবিত্রতার প্রতীক বিধায় সাদা কাপড়ে মুড়ি, এটা কিন্তু আমরা লক্ষ্য করে দেখেছি বা লক্ষ্য করবেন, দেখবেন। তো এই বেদের বর্ণ, পদ, মন্ত্র, কলা, ভুবন এবং তত্ত্ব, এই 6টির কোনোটিকে বাদ দিয়ে কিন্তু বেদ পরিপূর্ণতা পায়নি। তো এই সংখ্যা 6-এর মধ্যেও কিন্তু কোনোটাকে বাদ দিলে পরিপূর্ণতা পাবে না। যেমন যীশু খ্রিস্টের ছবির পিছনে কিন্তু ছবির সঙ্গে 6টা নারীর ছবি কিন্তু আমরা দেখতে পাই, যে 6টা নারী এবং যীশু খ্রিস্ট মিলে 7 জন। খ্রিস্টান ধর্মীয় আমাদের এখানে কেউ মনে হয় নেই, গত ব্যাচে ছিলেন। তো এই 6 জন নারীকে কিন্তু কল্পনা করা হয় যে যীশু খ্রিস্টের সময় 2000 সালে কিন্তু মানে খ্রিস্টপূর্ব যখন শুরু হয়েছে, আজকে 2021, অর্থাৎ 2021 বছর আগে তখন কিন্তু ক্যামেরা ছিল না।
তখন কিন্তু ওই ছবি তুলে রাখেনি, বা এদের নাম শুধুমাত্র বাইবেলে লিপিবদ্ধ আছে কিন্তু অন্য কোথাও কিন্তু নেই। তো এটা কিন্তু তৎপরবর্তীতে গবেষণা করে তারপরে বাইবেল থেকে উদ্ভাবন করা হয় যে এই 6টি নারীকে কিন্তু একজনকে বিনয়, একজনকে বিবেচনা, একজনকে শক্তি, একজনকে সম্মান, একজনকে কৌমার্য এবং একজনকে নিয়মানুবর্তিতার কারক হিসেবে কল্পনা করা হয়। তো এই যে 6টার মধ্যে দেখুন বিনয় যদি মানুষের মধ্যে না থাকে সেই মানুষ কিন্তু প্রতিষ্ঠা পাবে না। মানে শ্রদ্ধাবান লভতে জ্ঞান, যিনি শ্রদ্ধাবান হবেন তিনি জ্ঞান লাভ করবেন। তো এই বিনয়টা কিন্তু সেই শ্রদ্ধাবানের মধ্যে পড়ে। বিনয়ী যদি না হই শ্রদ্ধা আমাদের কিন্তু আসবে না। তো বিবেচনা শক্তি যদি না থাকে, আমাদের বিচার বিবেচনা শক্তি যদি না থাকে, তাহলে কিন্তু আমরা ভালো মন্দ বিচার করতে পারবো না, এটাকেও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর শক্তি যদি না থাকে, দৈহিক শক্তি আর মানসিক শক্তি না থাকলে আমরা কি কর্ম করব আর কিভাবে আমরা উন্নতির দিকে যাব। অর্থাৎ শুক্রের গুরুত্ব কিন্তু শক্তি দিয়েও দরকার। সম্মান যদি আমি না পাই তো শুধু অর্থ দিয়ে, অর্থ কিন্তু নাপিত মুসিরও থাকে, মানে আমরা তাদের নিচু বর্ণের বলে থাকি, কিন্তু প্রকৃতপক্ষে বর্ণ আমরা তৈরি করেছি কর্ম করার জন্য, তাই বলে তারা কিন্তু নিচু জাতি নয়। আমরা এইটা ভাবলে হবে না। আপনারা মুসি কিন্তু আলিমান গোত্র বা হায়ার কাস্টের মধ্যে পড়ে, অথচ আমরা মুসিকে কিন্তু দেখলে নাক ছিটকাই। আবার দেখুন যে মুসির ছেলে বি.আর. আম্বেদকরের নাম মনে হয় আপনারা শুনেছেন। বি.আর. আম্বেদকর, যিনি স্কুলে ঢুকতে দিতেন না তৎকালীন বা সেই সমাজ, স্কুলে ঢুকতে দিতেন না। মুসির ছেলে স্কুলে ঢুকলে সবাই ছুঁয়ে ফেললে তখন জাত যাবে। তো মাঠে দাঁড়িয়ে রোদ্রে স্কুলের উঠানে দাঁড়িয়ে উনি ক্লাস করতেন। এমনকি রাত মানে ক্লাস করে বিকালে 9 কিলোমিটার, আমরা যা ইতিহাসে পাই 9 কিলোমিটার হেঁটে তার বাড়ি পৌঁছাতে হতো। তো 9 কিলোমিটার মরুভূমির পথ দিয়ে হেঁটে যখন যেতে হতো তখন তার প্রচন্ড জল পিপাসা লেগেছে। জল পিপাসা লাগলে রাস্তার পাশে একটা ডোবা, কচুরিপনাওয়ালা ডোবা, সেখান থেকে ওই বাড়ির কর্তা মানে ব্রাহ্মণ বাবু উনি আর কি জল শৌচ করে, তা ডোবার ওখানে সামান্য একটু কচুরিপনা ফাঁকা আছে, ওখান থেকে বদনায় করে বা গটিতে করে জল উঠায় জল শৌচ করে। তো ওই ফাঁকা পেয়ে ওখান থেকে ও 2 কোষ জল তুলে খেয়েছেন বি.আর. আম্বেদকর। তো এই জল খেতে দেখে বাড়ির কর্তা ব্যক্তি দেখেছেন, দেখে উনি কষা ভেঙে নিয়ে চলে আসছেন যে তুই আমার জল শৌচ করা বন্ধ করে দিলি এখান থেকে জল খেয়ে। অর্থাৎ জুমা পিটাইছে যাতে পিঠে একেবারে কেটে দাগ হয়ে গেছে। ওই অবস্থায় কাঁদতে কাঁদতে যখন বি.আর. আম্বেদকর বাড়িতে গেছে, বাড়ি যেয়ে বলছে বাবা আমি আর কোনোদিন স্কুলে যাব না। তখনকার সময় কিন্তু আর ওই ব্যাগ কাঁধে ছিল না, জলের পট, সুন্দর সুন্দর জলের পট বাবা মা কিনে দিত না, যে জলের পট খুললে অমনি মিউজিক বাজবে, ছেলেরা আনন্দে জল খাবে, এরকম কিন্তু ছিল না। তো এই আম্বেদকর যখন ওই জল খাওয়ার কারণে মার খেয়েছে, তখন তার বাবা বলেছে বাবা তুমি খেয়েছো কেন? দেখো তার যখন এই কর্তাবাবুর যখন পায়খানা চাপবে, তো তখন এই যে টয়লেটে যাবে উনি কি করে জল শৌচ করবে? তো জল শৌচ করাটা দেখো আমরা বন্ধ করে দিয়েছি, বা তুমি জল খেয়ে বন্ধ করে দিয়েছো, কত কষ্ট হবে তুমি ভেবে দেখো তো উনি কোথায় জল পাবে। তো ওকে কিন্তু বুঝিয়েছে যে তুমি যখন পায়খানা করবে তখন তোমাকে যদি আমরা জল শৌচ না করাতে পারি তাহলে কিন্তু এই ময়লা লেগে থাকবে এবং গন্ধ হবে, অর্থাৎ আমরাই কিন্তু অন্যায় করেছি। তবে বাবা এটা তোমার দুঃখ করলে হবে না, তোমার স্কুলে যেতে হবে এবং এই তথাকথিত সমাজকে বদলে দিতে হবে। সেই বি.আর. আম্বেদকর কিন্তু অবিভক্ত ভারতবর্ষের সংবিধান রচয়িতা, যে সংবিধানকে মোটিভাই করে আজও পর্যন্ত এই অবিভক্ত বাংলা চলছে। অর্থাৎ এই বাংলার মধ্যে সংবিধান রচয়িতা কিন্তু আর দ্বিতীয় কেউ হয়নি। যদিও আমাদের দেশে ডক্টর কামাল হোসেন যিনি সংবিধান রচনা করেছেন, তো এই সংবিধানের মধ্যে আর বি.আর. আম্বেদকরের সংবিধানের মধ্যে আমরা যদি পার্থক্য খুঁজতে যাই তো দেখবেন যে 90 থেকে 90+% কিন্তু মূল যে থিম সেই থিমের মধ্যে কিন্তু রয়েছে। এমনকি এখনো পর্যন্ত আমরা দেখা যায় যে ব্রিটিশ সরকারের আমলে যেমন বা তৎকালীন ওই সেই বি.আর. আম্বেদকরের সময় এখনো যদি এখানে কেউ আইনজীবী থাকেন তাহলে বুঝবেন যে কোনো মামলা শুরুর আগে, বিশেষ করে কোনো মামলার কি বলে ওকে আমাদের উকিল সাহেব বলতে পারবেন, আমাদের প্রেসিডেন্ট স্যার, তো এটা শুরু করার আগে বা দলিল শুরু করার আগে, জমির দলিলের আগে এখনো কিন্তু ওই সেই সৃষ্টিকর্তার নামে বা সেই ধর্মীয় রীতি আদর্শের নামে শুরু করে আমরা এই দলিল শুরু করছি, এমন কথা কিন্তু লেখা থাকে। সামান্য মনে হয় 5-10 বছর আগে দেখলে দেখা যাবে যে হিন্দু দেবতাদের স্মরণ করে তারপরে দলিল শুরু করছি, এমনটি কিন্তু দেখা যায়।
তো এখানে কৃষ্ণলাল ভট্টাচার্য বুঝবেন, কারণ ব্যাংকে অনেক দলিল আসে, নোংরা লোন টোন দেন। আর তাছাড়া প্রেসিডেন্ট স্যার যখন লাইনে আসবেন তখন আমরা আরো শুনে নিতে পারবো, বা আপনারা যারা দলিল দেখেছেন, যাদের বাড়িতে জমির দলিল আছে, এগুলো দেখলে কিন্তু বুঝতে পারবেন যে সংবিধান কাকে বলে। তো যাই হোক, এসব কথা বলে সময় নষ্ট নাই করি। তো তারপরে হচ্ছে কৌমার্য, সে কৌমার্য এবং নিয়মানুবর্তিতা। হ্যাঁ হ্যাঁ স্যার, আপনার বোর্ডটা ক্লিয়ার দেখতে পাচ্ছি না স্যার, মানে ঝাপসা দেখা যায়। এটা কি আমার নেটওয়ার্কের সমস্যা নাকি সবারই স্যার? না, বোর্ডটায় দুটো লাইট পড়ার কারণ আছে। যে এই দেখেন, এই বরাবর এই যে একটি লাইট আছে, এই লাইটটাকে সরানো যাচ্ছে না, এই লাইটটাকে আমাদের সমস্যা হচ্ছে না। সুমল দা, আপনাকে অনুরোধ করছি আপনার যে ল্যাপটপ অথবা মোবাইল ফোন তার স্ক্রিন ব্রাইটনেসটা ফুল দিয়ে দেন, তাহলে হয়তো আরো ক্লিয়ার হয়ে যাবে। তো এই লাইটের এখানে শুধুমাত্র 30/7/2021 তারিখটা পড়েছে, বাকিটা কিন্তু পড়ে নাই। বাকি লেখাটা যাতে না পড়ে সেইভাবে লাইটটা সেট করা হয়েছে। তো দেখুন, আমরা এইদিকে না যেয়ে এবার যাই আমরা মূল ক্লাসে, যে শুক্রের তাহলে অবদান কোথায়, বা শুক্রের সংখ্যা আমাদের আগে পার্থক্য খুঁজে বের করতে হবে। তো পার্থক্য খুঁজতে গেলে 6 তারিখ আমরা যারা 1 2 3 4 5 পর্যন্ত ক্লাস করে আসছি, তারা তো বুঝবো যে 6 তারিখ মানে শুধু শুক্রের লোক। এই শুক্র পজিটিভ নেগেটিভ দুটি দিকেই কিন্তু ফল দিতে পারে তো। যেহেতু এটা নেগেটিভ দেবে না পজিটিভ দেবে, এটা নির্ণয় করতে হবে তার মাস ফল, তার সালের ফল এবং তার বারের ফল নির্ণয় করে তবেই না বুঝতে হবে যে এই শুক্র পজিটিভ দিকে দেবে না নেগেটিভ দিকে দেবে। তো শুক্র সাধারণত পজিটিভ থাকলে কি হয়? শুক্র পজিটিভ থাকলে কিন্তু সেই ব্যক্তি উত্তম প্রেমিক হবে বা প্রেম রোমান্সে পরিপূর্ণ থাকবে। এমনকি গান বাজনা, আঁকা লেখা, অভিনয়, আবৃত্তি, সেই সঙ্গে সৃজনশীল কাজবাজ, মিডিয়া জগতের কর্ম, এমনকি জুয়েলারি ব্যবসা বাণিজ্য, সেই সঙ্গে ইমিটেশন দ্রব্য, এমনকি ধরুন পারফিউমের ব্যবসা, এই সকল হচ্ছে শুক্রের পজিটিভ দিক। আর শুক্রের নেগেটিভ দিক কি? নেগেটিভ দিক হচ্ছে যৌন রোগ, নারী জাতির ফিমেল ব্যাধি, প্রস্রাব কিডনি ধাতু রোগ, সেই সঙ্গে হচ্ছে পার্বণিতায় গমন, বেশ্যা সংসর্গে গমন, সেই সঙ্গে যাবতীয় ঘরের শান্তি বিনষ্ট করে অশান্তির অনল যেন ঘরের মধ্যে জ্বলতে থাকে। তো এই 6 তারিখে যে জন্মগ্রহণ করেছে তার শুভ অশুভ জানতে গেলে কোন মাসে জন্মগ্রহণ করেছে আর কোন সালে জন্মগ্রহণ করেছে এটার মিলন কিন্তু ঘটাতে হবে, এমনকি সেই সঙ্গে কি বার। এবার যদি আমরা 16 তারিখকে দেখি, 15 তারিখ, এটা ভুল করে ফেলছি। তো 15 তারিখকে যদি দেখি তাহলে বুধ আর রবি, রবি আর বুধের সঙ্গে কি কোনো শত্রুতা আছে? এটা কেউ বলতে পারবেন? না, নেই। তাহলে দেখুন রবি আর বুধের, রবি বুধ তো বন্ধু স্যার, হ্যাঁ মিত্র গ্রহ। রবি হচ্ছে সূর্য আর বুধ হচ্ছে, বুধ তো কাউকেই শত্রু মনে করে না। আর এদের দুইজনের যোগে কিন্তু বুধাদিত্য যোগ হয়, যে যোগটাকে রাজযোগ বলা হয়। আমরা আগেই কিন্তু বলে গেছি বুধাদিত্য যোগ হচ্ছে আপনার মিথুন, কন্যা, মেষ, এই তিনটি ঘরে বুধাদিত্য যোগ শুভ ফল দেয়। মিথুন, কন্যা এবং মেষ, এই তিনটা ঘরে সবসময় শুভ ফল দেয়। আরেকটি শুভ ফল দেয়, সেটি হচ্ছে সিংহতে। কেন দেয়? বুধ হচ্ছে মিথুন আর কন্যা তার নিজ গৃহ, সিংহ হচ্ছে রবির নিজ গৃহ, আর মেষ হচ্ছে রবির তুঙ্গ গৃহ। আর যে বুধ যে আপনার বিশেষ করে বুধও কিন্তু তুঙ্গস্থ হয় কন্যা রাশিতে, অর্থাৎ কন্যা রাশিতে বুধ যেহেতু তুঙ্গস্থ হয়, তো আলাদা কোনো ঘর আর কিন্তু পাওয়া যাচ্ছে না। এমনকি বুধের মূল ত্রিকোণ বা আনন্দময় স্থানও কিন্তু ওই সেই কন্যা, অর্থাৎ এই 4টি ঘরে বুধাদিত্য যোগ বেশি শুভ ফল দেয়। এবার আমরা আসবো, তাহলে রবি আর বুধ মিলে যে শুক্র হচ্ছে, সেই শুক্র অবশ্যই শান্তির প্রতীক হবে, এটা কিন্তু অশান্তির প্রতীক হবে না। অর্থাৎ এই 15 তারিখে যারা জন্মগ্রহণ করেছেন তারা সুখ, শান্তি, সমৃদ্ধিময় জীবন যাপন করবেন, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। এমনকি দিন দিন মন দেখবেন যে তার ওই শিল্প প্রতিভা, সাহিত্য, কবিত্ব শক্তি, গান বাজনা, আঁকা লেখা, অভিনয়, আবৃত্তি, এই সকল যে শুভ দিক আছে, এই শুভ দিকগুলো প্রস্ফুটিত হবে, এমনকি সেই কাজে লিপ্ত হবে। আর রবি সেই সকল কাজে সুনাম, যশ, খ্যাতি দেবে। আর বুধ হচ্ছে তাকে বুদ্ধিমত্তা, বিচক্ষণতা, শ্রম, মেধা আর প্রযুক্তি, যে 5 ভাই, এই 5 ভাই তার মধ্যে পরিপূর্ণ রূপে থাকবে। আর এই 5 ভাইয়ের সাথে যুক্ত হবে রবি,
যে সুনাম যশ প্রতিষ্ঠা টেনে আনবে। তো যখন তার কর্মে 5 ভাই পরিপূর্ণ রূপে থাকবে, যেটা আমাদের শ্রম দেওয়ার মানসিকতা, অর্থাৎ শ্রম, মেধা, প্রযুক্তি, কৌশল আর অধ্যবসায়, এই 5 ভাই 5 সংখ্যায় যেটা করেছিলাম, তার সঙ্গে হচ্ছে রবি সুনাম যশ খ্যাতি প্রতিপত্তি, এটা যোগ হবে। অর্থাৎ এই শুক্র কিন্তু নিঃসন্দেহে তার জীবনকে মহিমান্বিত করবে। অর্থাৎ যিনি 15 তারিখে জন্মগ্রহণ করেছেন সেই ব্যক্তি চতুর্দিকে পরিপূর্ণ ব্যক্তি হবে, যদি তার মাস সংখ্যা অশুভ না থাকে, সাল সংখ্যা অশুভ না থাকে। তো সাল আর মাস অশুভ না শুভ সেটা আমরা পরবর্তীতে যাচাই করছি, দেখি। এইবার আমরা আসবো 24 তারিখ। 24 তারিখে যে ব্যক্তি জন্মগ্রহণ করবে সেও কিন্তু শুক্রের তারিখে জন্মগ্রহণ করবে। তো শুক্রের তারিখে জন্মগ্রহণ করলে 2 + 4 = 6। তো এই যে 6টা তৈরি হচ্ছে কিন্তু রাহু আর চন্দ্র দিয়ে। এইবার রাহুর গ্রাসে কিন্তু চন্দ্রগ্রহণ হয়, রাহুর গ্রাসে সূর্যগ্রহণ হয়। তো এই যে চন্দ্রগ্রহণ নিয়ে জন্মগ্রহণ করেছে, চন্দ্রগ্রহণের সময়টাই কিন্তু মানে জগৎ অন্ধকার হবে। অর্থাৎ পূর্ণিমার রাত্রে ছাড়া কিন্তু চন্দ্রগ্রহণ হবে না, এমনকি অমাবস্যার দিন ছাড়া কিন্তু সূর্যগ্রহণ হবে না। তো একেতে অমাবস্যার দিন আর সেই দিন সূর্যগ্রহণ, তাহলে অমাবস্যার রাত্রে তো ঘুরকুটে অন্ধকার, আর দিনের বেলায় সূর্যগ্রহণ, মানে দিনেও অন্ধকার, মানে রাত দিন 24 ঘন্টা অন্ধকার। তো এই ব্যক্তির কিন্তু রাহু চন্দ্রকে গ্রাস করেছে বিধায় এর জীবনে কিন্তু ওই পূর্ণিমার চাঁদ আর দেখতে পারছে না। তো পূর্ণিমার চাঁদ যখন দেখতে পাচ্ছে না, তখন তার ঘর কিন্তু আলোকিত হচ্ছে না। অর্থাৎ রাহু চন্দ্রকে গ্রাস করেছে। এইবার চন্দ্রকে গ্রাস করার ফলে তার ভিতরে চরিত্রে কি বৈশিষ্ট্য আসবে? চারিত্রিক বৈশিষ্ট্য আসবে, বিশেষ করে তার যে চন্দ্রের যে মাতৃমূর্তির মমত্ব, চন্দ্রের যে পরিবর্ধন, এগুলো কিন্তু স্তব্ধ করে দেবে। তো আমার জীবনে যদি পরিবর্তন না হয়, আমি যদি একই জায়গায় থাকি, বাবা 1 বিঘা সম্পত্তি দিয়ে গেছে, তার উপরে বাড়ি, তার ভিতর পুকুর, তার ভিতর গোয়াল, তার ভিতর গোলা বা সবকিছু তার ভিতরে, এটাকে যদি আমি বাড়াতে না পারি বা কমাতে না পারি, তাহলে তো বিশ্ব এক বরাবর চলবে। তাহলে ধনীর কাতারে রদবদল কিন্তু হবে না, আবার গরিবের কাতারেও কিন্তু রদবদল হবে না, একই জায়গায় পড়ে থাকবে। তো এই পরিবর্তনকারী গ্রহকে কিন্তু রাহু গ্রাস করে নিয়েছে, অর্থাৎ তার পরিবর্তন হবে না। যা উত্তরাধিকার সূত্রে পাইছি তাইকে ঢালাই দিতে দিতে জীবন পার করে দেব। এমনকি দিন দিন আরো অধপতনে যাব ছাড়া উন্নতির দিকে যাওয়ার কোনো সম্ভাবনা কিন্তু নেই, যিনি 24 তারিখে জন্মগ্রহণ করেছেন। এইবার রাহু সে কি করবে? রাহু বিদ্রোহ ঘটাবে, ফাটল ঘটাবে, ক্ষয়ক্ষতি ঘটাবে, ধ্বংস ঘটাবে। এমনকি প্রথমেই কিন্তু বলেছি যে 2টি গ্রহ শান্তি নষ্ট করে, তার একটি হচ্ছে শুক্র আর একটি হচ্ছে রাহু। তো সেই রাহু চন্দ্রকে গ্রাস করেছে, অর্থাৎ এই ব্যক্তি কিন্তু জীবনে প্রতিষ্ঠা পেতে প্রচন্ড 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 পরিমাণে কষ্ট হবে, সে সহজে প্রতিষ্ঠা পাবে না। অর্থাৎ জীবনে অদল বদল বা রদবদল বা পরিবর্তন করতে পারবে না। তো এবার আমরা এখন বাজে হচ্ছে 9:37। দ্রুত একটু গোচর প্ল্যানেটটা কে বের করতে পারবেন? দ্রুত বের করুন, যত তাড়াতাড়ি বের করতে পারেন গোচর প্ল্যানেটটা। দেখেন যে 6 তারিখ, 24 তারিখ, ওই 24 তারিখ আর 15 তারিখ, এর মধ্যে কোনটা শুভ আর কোনটা অশুভ তা নির্ণয় করার জন্য আজকের ক্লাসে দেখুন আমরা একটু ভিন্ন ধর্মী দিকে যাব। যে দেখি ললাটের খবর যদি আমরা জানতে পারি, অর্থাৎ মরণের খবর যদি চরণে বলে, তো আমাদের কপালের খবর দেখি বলে কিনা। লগ্ন হচ্ছে কন্যা, তৃতীয় কেতু স্যার। লগ্ন কন্যা, বৃশ্চিকে কেতু, মকরে শনি স্যার। হ্যাঁ, মকরে শনি, বৃহস্পতি হচ্ছে কুম্ভে। হ্যাঁ স্যার। তারপর চন্দ্র স্যার কুম্ভে, অর্থাৎ হচ্ছে আপনার মিনে চন্দ্র স্যার। ও মিনে চন্দ্র। নবমে রাহু স্যার। রাহু বৃষে। আচ্ছা, 11 স্যার কর্কট, অর্থাৎ 11তে স্যার বুধ এবং সূর্য স্যার। রবি বুধ, এই দেখেন বুধাদিত্য যোগ তৈরি করে ফেলেছে কর্কটে। এইবার মঙ্গল শুক্র। হ্যাঁ, মঙ্গল শুক্র হচ্ছে দ্বাদশে। তো দেখুন আমরা যখন ক্লাসটা শুরু করছি তখনকার প্ল্যানেট হচ্ছে আজকে শুক্র নিয়ে আলোচনা, অর্থাৎ শুক্র কোথায় আছে। আজকের ক্লাস হচ্ছে শুক্র। তো আমরা শুরু করেছি 30/7/2021, টাইম হচ্ছে সকাল 9:38। সকাল 9:38 যে টাইম, আপনারা টাইমটা একটু লিখে নিন তাহলে ভালো হবে। 9:38। পরবর্তীতে গবেষণা করতে সুবিধা হবে।
তো 9টা 38-এর প্ল্যানেট বিচার করলে কিন্তু শুক্র দ্বাদশে, শুক্র অশুভ। দেখেন ব্যয়ের ঘরে শুক্র বসে আছে। কন্যা লগ্নের ক্ষেত্রে এবার দেখতে হবে যে কন্যা লগ্নের ক্ষেত্রে শুক্র শুভ না অশুভ গ্রহ। কন্যা লগ্নের ক্ষেত্রে আপনারা যখন ওই যে রাত্রে বেলায় বলেছিলাম 12টা লগ্নের ক্ষেত্রে কোন গ্রহ শুভ আর কোন গ্রহ অশুভ, কন্যা লগ্নের ক্ষেত্রে কিন্তু শুক্র ধনপতি এবং ভাগ্যপতি হিসাবে শুভ গ্রহ। তো শুভ গ্রহ কিন্তু দ্বাদশে বসে আছে। এমনকি শুক্র আর বুধের সম্বন্ধ যদি হয়, বুধ আর শুক্র যদি কন্যা লগ্নের ক্ষেত্রে একসাথে থাকে তাহলে কিন্তু রাজযোগের ফল দেয়। অথচ বৃশ্চিক, কর্কট, বৃশ্চিক, মীন লগ্নের ক্ষেত্রে কিন্তু বুধ শুক্র এক ঘরে অবস্থান করলে রাজযোগ না ভিখারি যোগ তৈরি করে। আর অথচ কন্যা লগ্নের ক্ষেত্রে কিন্তু বুধ শুক্রের সম্বন্ধ করলে রাজযোগ তৈরি হয়। আর মঙ্গল হচ্ছে এই লগ্নে মারক, এবং মারক লক্ষণাক্রান্ত হলে, অন্যান্য মারক লক্ষণাক্রান্ত হলেও কিন্তু মারক হবে। তাছাড়া চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি হচ্ছে পাপ কন্যা লগ্নের ক্ষেত্রে। চন্দ্র, মঙ্গল এবং বৃহস্পতি হচ্ছে পাপ। তো চন্দ্র দেখেন সপ্তমে বসে আছে, সে একাদশপতি। বৃহস্পতি ষষ্ঠে বসে আছে, সে হচ্ছে সপ্তম চতুর্থপতি। আর হচ্ছে মঙ্গল দ্বাদশে বসে আছে, পাপ গ্রহ, তৃতীয় এবং অষ্টমপতি দ্বাদশে। এটা কিন্তু প্রত্যেকটা লগ্নের ক্ষেত্রে ওই যে শুভ অশুভ গ্রহ এটা কিন্তু সবসময় মুখস্থ থাকতেই হবে। ওই জিনিসটা কিন্তু মুখস্থ থাকতে হবে। সেই সঙ্গে লগ্নের স্বক্ষেত্র, লগ্নের তুঙ্গ ক্ষেত্র, লগ্নের নিচক্ষেত্র বা গ্রহদের নিচক্ষেত্র, গ্রহদের মূল ত্রিকোণ, এই কয়টা জিনিস অবশ্যই মুখস্থ থাকতে হবে। তো এবার আপনাদের এই যে শুক্র দ্বাদশে, অর্থাৎ শুক্রটা আজকের তারিখে বৃহস্পতি দিয়ে শুরু হয়েছে। তো বৃহস্পতির তারিখে শুক্রের ক্লাস হচ্ছে। ক্লাসটা কিন্তু কোনো না কোনো ভাবে কিন্তু ব্যাঘাত সৃষ্টি করবে, শুক্রই ব্যাঘাত সৃষ্টি করবে। তাছাড়া সালে মাসে তারিখে মিলে শুক্র হচ্ছে, আবার আজকের বার শুক্রবার, শুক্রবারকে 6 সঙ্গে শুক্রবারের 6 যোগ করলে কিন্তু আবার সেই পূর্বে বৃহস্পতি চলে আসছে। বুঝতে পেরেছেন এই জায়গা? 30/7/2021 সমান 6, তার সঙ্গে শুক্রবার যোগ করলে 6 যোগ 6 সমান 12 সমান আবার 3। অর্থাৎ এখানে বৃহস্পতির প্রভাবটা কিন্তু বেশি থাকবে, শুক্রের প্রভাবটা দুর্বল থাকবে। তো দেখুন গোচরে কিন্তু শুক্র দ্বাদশে বসে আছে, সে কিন্তু দুর্বল করেছে। আর এখানে রাজযোগ তৈরি করে নেই, সে তো বুধ শুক্রকে সঙ্গে নিয়ে যুক্ত হয়নি যে রাজযোগ তৈরি করবে, করেছে। তবে শুক্র একমাত্র শুভ গ্রহ। দেখুন এই শুভ গ্রহ আমাদের কি দেয়। আজকে আমরা অন্য একটি কৌশল অবলম্বন করি। প্রথম কথা হচ্ছে যে 1900 থেকে 2000 সাল পর্যন্ত এর মধ্যে যে কোনো 5টি সাল বলুন। সর্বপ্রথম ভট্টাচার্য বাবু বলুন একটি সাল। 1900 থেকে 2000 সালের মধ্যে একটি সাল বলুন। 1964। 1964। 1964। এইবার স্বপন চক্রবর্তী বলুন একটি সাল। 5 জনে 5টি সাল বলবেন। সর্বকনিষ্ঠ এখানে আছে শুভম বিশ্বাস, শুভম বিশ্বাসও একটা বলবে। বলেন 1951। আরো একটা, আরো দুটো বলেন। 1971 1971। 1971। আর একটা বলেন। 1979 নিলাম 1979। এই 5টি সাল নিলাম। এবার জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এর মধ্যে 5টি মাসের নাম বলুন, এক এক করে যে যার জন্য মতো আসে এক একটা করে বলেন। জানুয়ারি স্যার, জানুয়ারি 1 লিখলাম। জুলাই লিখলাম। 3 মার্চ লিখলাম। স্যার ফেব্রুয়ারি লিখলাম। আরেকটা বলুন। জুন দেন স্যার, জুন দিলাম। এইবার দেখেন আমাদের আজকে শুক্র জয়ী হবে না বৃহস্পতি জয়ী হবে তার প্রমাণটা বুঝতে হবে আমাদেরকে। আপনারা একটু লক্ষ্য করুন। দেখেন আমরা কেন জ্যোতিষ শিখবো আর কেন শিখবো না, এর উত্তর কিন্তু এখান থেকে আমরা পেয়ে যাব। যে জ্যোতিষশাস্ত্র আসলে শেখা উচিত না শেখা উচিত না, আমরা পেশা করি আর না করি, এই সাবজেক্টের গুরুত্ব আছে কি নেই তা আমরা এখান থেকে বুঝবো। দেখুন এখানে মাসের নাম দিয়েছেন হচ্ছে 1-7-3-2-6। তাহলে এখানে মাসের নাম বলেছেন 1 মাস, 2 মাস, 3 মাস, আর হচ্ছে 6-7 মাস।
6 এবং 7। এইবার সালের নাম দিয়েছেন আপনারা আমাদের ভাগ্য যদি আমরা যাচাই করতে পারি তাহলে কিন্তু অবশ্যই অপরের ভাগ্যও আমরা যাচাই করতে পারবো, এইটা আমাদের থাকতে হবে। তো আজকের ক্লাস আমাদের ভাগ্যে কি আছে এটা আমরা একটু যাব। সাল দিয়েছেন 1964, 1964, তারপরে সাল দিয়েছেন 1961, 1961, তারপরে সাল হচ্ছে 1951, 1951, এইবার হচ্ছে 1971, 1979, 1971, 1979। দেখুন আপনারা একটু লক্ষ্য করুন যে 1979 এই, তারপরে 1971, তারপর হচ্ছে 1951, তারপর হচ্ছে 1961, এইবার 1964। দেখেন হ্যাঁ, এইবার আমরা এখান থেকে একটি কাগজ উঠাবো। দেখেন যারটা যে সালটা বাঁধবে সেই সালটা নিয়েই কিন্তু হবে। বা দুটো উঠাই, দুটো উঠালাম, দুটো উঠানোর পরে এবার বলেন ডান হাত নেব না বাম হাত নেব, আপনারা একজন বলুন। স্যার ডান হাত নেন, সঠিক সবসময় সঠিক থাকে। ডান হাত নিলাম, দেখি কি আসে। 1961 আসছে, আপনারা লিখুন 1961, 1961, এই হচ্ছে 1961 হচ্ছে সাল। এই দেখেন এইবার হচ্ছে আপনারা যে মাসের নাম বলেছেন, এই হচ্ছে 6 মাস, এই হচ্ছে 7 মাস, এই হচ্ছে 3 মাস, এই হচ্ছে 2 মাস, এই হচ্ছে 1 মাস। তো দেখুন এখানে দেখি কোনটা আসে, আমরা একটু যাচাই করি। আমরা তো বিশিষ্ট জনের তারিখ নিয়েই বিচার করি, আজকে একটু যাচাই হোক, দেখি আজকে বৃহস্পতি ভালো দেয় না শুক্র ভালো দেয়। ধরুন এখান থেকেও আমি দুটো নিই, যে কোনো দুইটা নিলাম। এই দুটো নেওয়ার পরে এবার কোন হাত নিব বলেন, বলেন আচ্ছা নিলাম, হ্যাঁ নিলাম। ওখানে ডান হাত নিয়েছি যেহেতু এখানে বাম হাত নিলাম। এখানে কিন্তু 3 মাস আসছে, দেখুন 3 মাস। এইবার বলুন এই 6, 15 আর 24 এই তিনটার মধ্যেও তারিখ নিব না তিনটা কি লটারি করে দেখবো কোনটা বাঁধে? লটারি করেন স্যার। হ্যাঁ লটারি করেন স্যার, সব যেহেতু লটারি হয়েছে। হ্যাঁ তাহলে লটারি হয়েছে 6, 15, 24 এই তিনটারই লটারি হয়ে যাক। 6, 15 আর হচ্ছে 24। এই হচ্ছে 24, এই 15 আর এই হচ্ছে 6। তো দেখা যাক তিনটা তারিখের একটা তারিখ বললেই হয়ে যেত। যাই হোক এখানেও দুইটা উঠালাম, দুইটা উঠায় কোন হাত নিব এবার বলেন? তো ডান হাত নেন স্যার। নিলাম ডান হাত, দেখি এইবার তারিখ পড়েছে 15। এই যে 15 লেখেন 15/3/1961 এই তারিখের ছক বের করুন। 15/3/1961 টাইম কোনটা দিব? টাইম এখানে আজকে ক্লাসের সময়টা, ক্লাসের সময় দিব। আচ্ছা ক্লাসের সময় দিব নাকি কল্পিত যে কোনো একটা 5টা সময় নিয়ে তার বন্ধ দিয়ে একটা নিব বলেন? আপনারা যে কেউ একটু বলুন, মুরব্বী, সবার মুরব্বী বলুন, স্বপন বাবু বলুন সময়টা আমরা কোন সময় নিব? একটা আন্দাজে বললে হবে। ধরুন আপনার 24 ঘন্টা দিন রাত, এর মধ্যে যে কোনো একটি সময় নিব নাকি এখন ক্লাসের সময় নিব, কোনটা নিব? স্যার বৃহস্পতি যদি ডিস্টার্ব করে স্যার আমরা 3টার দিকে নিতে পারি। ওটা ভাবার দরকার নেই, ওটা ভাবার দরকার নেই, যে কোনো একটা, যে কোনো একটা সময়। ক্লাসের সময় নাও, ক্লাসের সময়। আচ্ছা ক্লাসের সময় দেখুন 9টা 49 ছক বের করেন। 9টা 49, 9টা 49 এখন বাজে।
খুব সূক্ষ্মভাবে বুঝতে হবে। এখানে আমার ধারণা এই প্ল্যানেট গুলো জয়ন্ত দেব সব থেকে বেশি ভালো বোঝেন আমার ধারণা। তো জয়ন্ত দেবই কিন্তু ব্যাখ্যা করতে হবে, জয়ন্ত দেবের প্রস্তুত থাকেন, আপনাকে স্যার কিন্তু এই লগ্ন প্ল্যানেটটা ব্যাখ্যা করতে হবে। লগ্ন বিষ স্যার। হ্যাঁ, আপনার 15ই মার্চ 1961 9টা 49 মিনিটের জন্ম চার্ট বিচার করলে লগ্ন হচ্ছে বৃষ। হ্যাঁ স্যার। হ্যাঁ, বৃষ লগ্ন, দ্বিতীয় মঙ্গল স্যার, অর্থাৎ মিথুনে মঙ্গল। না স্যার, দ্বিতীয়। ও দ্বিতীয়, তাহলে রাশির ঘর বলবেন সবসময়, মিথুনে মঙ্গল। হ্যাঁ স্যার। হ্যাঁ, তারপরে চতুর্থে রাহু স্যার। চতুর্থে মানে সিংহে রাহু। হ্যাঁ স্যার। হ্যাঁ, স্যার নবমে শনি এবং বৃহস্পতি। সপ্তম নবম শনি বৃহস্পতি। দশমী বুধ চন্দ্র কেতু। বুধ চন্দ্র কেতু। একাদশে সূর্য এবং দ্বাদশে শুক্র। রবি, এই দেখেন শুক্র আবার সেই দ্বাদশে চলে গেছে। এখানে যদি বলেন যে আমরা এটা তৈরি করে রেখেছি, তাহলে কিন্তু আপনারাই সবাই সামনের পরে দেখেছেন। এইবার জয়ন্ত কুমার দেব, আপনি প্ল্যানেটটা ব্যাখ্যা করবেন যে এই গোচর প্ল্যানেট আর এই যে জন্ম প্ল্যানেট, এই দিনে তো কেউ না কেউ জন্মগ্রহণ করেছে। 15ই মার্চ 1961-তে কেউ না কেউ জন্মগ্রহণ করেছে না? তো এই ব্যক্তি কেমন হবে? বিশেষ আলোচ্য বিষয় হচ্ছে যে এখানে শুক্র এবং বৃহস্পতির অবস্থান অবশ্যই ব্যাখ্যা করতে হবে, যে এই দুটি গ্রহের ক্ষেত্রে অবশ্যই ব্যাখ্যা করতে হবে। বাকি প্ল্যানেটটাও একটু গবেষণা করুন। সাউন্ড সবাই মিউট করে জয়ন্ত দেবকে একটু বলার সুযোগ দিই। দেবের আগে কে বলতে পারবে? হ্যাঁ, কে বলতে পারবেন বলেন। শুভম বলে হয় বিশ্বাস, যতদেব তো বলবে, তার আগে কে বলবে বলেন, কুইক ফাস্ট। কেন শুধু বললাম যে জয়ন্ত দেব বলবে আর সবাই হাতে কলম নিয়ে বসে নিলাম, তাহলে চলবে না, আমাকে নিজে তো আবার তৈরি করতে হবে। অর্থাৎ স্যার আপনি যদি আশীর্বাদ করেন স্যার, আমি একটু বলি স্যার। হ্যাঁ দাদা বলেন। আপনি বলেন আগে। জয়ন্ত দা আপনি বলেন। হ্যাঁ, আমরা অপেক্ষায় আছি, আপনি বলেন। স্যার লগ্নের হচ্ছে স্যার, লগ্নপতি হচ্ছে শুক্র, ষষ্ঠ এবং দ্বাদশপতি। তিনি ষষ্ঠপতি হিসেবে রিপুদোষ সৃষ্টি করবে, আর দ্বাদশপতি হিসেবে উনি ব্যয়টা বাড়িয়ে দেবে। কিন্তু এই লগ্নের উপরে স্যার বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আছে স্যার, এবং সেই সাথে রাহুর দৃষ্টি আছে স্যার। আরো ব্যাখ্যা চাচ্ছি আরো। হ্যাঁ স্যার, এবং রাহু এবং শুক্রের খারাপ অবস্থানের কারণে তার স্যার ঝামেলা তার মধ্যে থাকবে, কিন্তু বৃহস্পতির দৃষ্টি সেটা স্যার কিছুটা লাঘব করবে, এটাই আমার ইয়ে স্যার বিচার। আর আপনাদের একটু সহজ করে দিই, দেখুন এই 15ই মার্চ 1967-তে জন্মগ্রহণ করেছেন অ্যান্ড্রু জ্যাকসন, যিনি ব্রিটিশ আমেরিকান জেনারেল ছিলেন, বিচারক ছিলেন, রাজনীতিবিদ ছিলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের 7ম সভাপতি ছিলেন। যখন মার্কিন রাষ্ট্রে মানে গণতন্ত্র আসেনি, তখন 7ম সভাপতি ছিলেন উনি।
ইনি জন্মগ্রহণ করেছেন কিন্তু 15ই মার্চ 1767। 15ই মার্চ 1783-তে জন্মগ্রহণ করেছেন রামকমল সেন, বাঙালি লেখক এবং অভিধান প্রণেতা, অভিধানের যিনি রচয়িতা। এবং 15ই মার্চ 1830-এ জন্মগ্রহণ করেছেন তিনি নোবেল পুরস্কার বিজয়ী জার্মান লেখক পল হেয়সে। তারপরে 15ই মার্চ 1841-এ জন্মগ্রহণ করেছেন প্রতাপচন্দ্র রায়, বাঙালি সাহিত্যসেবী, রামায়ণ মহাভারত সহ বহু পুরাণ গ্রন্থের অনুবাদক। তারপরে হচ্ছে 1854 একই তারিখে জন্মগ্রহণ করেছেন এলিন ফন বেরিং, নোবেল পুরস্কার বিজয়ী জার্মান জীববিজ্ঞানী। তারপরে ঈশানচন্দ্র বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেছেন, বিশিষ্ট বাঙালি। যাই হোক, এখানে আরো অনেক আছে, নোবেল বিজয়ী আমেরিকান ডাক্তার এডওয়ার্ড ডোমার থমাস এই দিনে জন্মগ্রহণ করেছেন। তো এই দিনে বিশিষ্ট লোক যেমন জন্মগ্রহণ করেছেন, তেমনি মানে অনেক নিম্ন স্তরের মানুষও কিন্তু জন্মগ্রহণ করেছেন। আপনারা উইকিপিডিয়ায় দেখলেও দেখতে পাবেন, দেখেন কত লোক এই দিনে বিশিষ্ট লোক জন্মগ্রহণ করেছেন। এমনকি এই দিনে বিশেষ করে মৃত্যুবরণ করেছেন, যদি যাই যে আমাদের এই দিনে ঘটনা কি ঘটেছে বিশ্বের বুকে। এই দিনে কিন্তু ট্রেড কাউন্সিলের প্রথম সভা অনুষ্ঠিত হয়। ক্রিস্টোফার কলম্বাস আমেরিকা অঞ্চলের প্রথম ভ্রমণ শেষে স্পেন ফেরত যায় এই দিনে। মুঘল সম্রাট আকবর জিজিয়া কর তুলে নেয়, মানে ইয়েদের কর তুলে নেয়। তো এই যে কর খাজনা তুলে নেয়, এটাও কিন্তু শুক্রের একটা অধীনে পড়ে। কিভাবে পড়ে এটা পরবর্তীতে আমরা আসবো। পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী খাজা মঈনুদ্দিন হ্যালো হ্যালো হ্যাঁ তো এই যে যেমন বিশিষ্ট বিশিষ্ট ঘটনা ঘটেছে, এমনকি বাংলাদেশ ব্যাংকের অর্থ পাচারের ঘটনার কারণে ব্যাংকের গভর্নর আতিউর রহমানের যে কি হয়, আরে আবার হ্যালো আচ্ছা। তো এই যে আতিউর রহমান উনি পদত্যাগ করেছে কিন্তু এই তারিখে 2016 সালে। আবার বাংলাদেশ ক্রিকেট দল শ্রীলঙ্কার পিসারা ওভাল মাঠে নিজেদের 100তম টেস্ট খেলতে নামে কিন্তু এই দিনে। তো অর্থাৎ অনেক বিশিষ্ট অনেক ঘটনা আপনারা উইকিপিডিয়ায় গেলে পাবেন। যা হোক, এগুলো আলোচনা করে সময় নষ্ট না করি। তো এখানে আপনারা বলেছেন হচ্ছে যে 15ই মার্চ 1961-তে আপনারা ব্যাখ্যা দিয়েছেন যে বৃষ লগ্নের ক্ষেত্রে, ব্যাখ্যার ক্ষেত্রে আগে আসতে হবে যে বৃষ লগ্নের ক্ষেত্রে কোন গ্রহ শুভ আর কোন গ্রহ অশুভ। বৃষ লগ্নের ক্ষেত্রে কিন্তু রবি মঙ্গল বৃহস্পতি পাপ, এটা আপনারা লিখে নিয়েছিলেন, রবি মঙ্গল বৃহস্পতি পাপ। তো শুক্রের সাথে দেখুন বৃহস্পতি আজকে কিন্তু পাপ তৈরি করবে। বৃহস্পতি ভাগ্যভাবে দেখেন শনি যুক্ত হয়ে বসে আছে, দেখেছেন? পাপ তৈরি করেনি, করেছে? হ্যাঁ স্যার। ভাগ্যভাবে বৃহস্পতি অষ্টম নিধনপতি আগে, তারপরে আয়পতি, সে ভাগ্যভাবে বসে আছে। তাহলে পাপ গ্রহ দেখেন সে পাপের সাথে কিন্তু যুক্ত হয়ে গেছে। আজকে বৃহস্পতি কিন্তু শুক্রের সাথে পারেনি, যদিও ডাবল বৃহস্পতি আজকে, আবার শুক্রও কিন্তু ডাবল শুক্র। তো দেখেন বৃহস্পতি হেরে গেল। কিন্তু দ্বিতীয় দেখুন হচ্ছে শনি বুধ হচ্ছে একমাত্র শুভ গ্রহ, তাই না? বৃষ লগ্নের ক্ষেত্রে শনি বুধ শুভ না? আপনারা কি লিখেছিলেন? হ্যাঁ স্যার। শনি ভাগ্য স্থানে, ভাগ্যাধিপতি ভাগ্য স্থানে বসে আছে বৃষ লগ্নের ক্ষেত্রে। শনি দেখছেন, ভাগ্যাধিপতি ভাগ্য স্থানে বসে আছে। এইবার বৃষ লগ্নের ক্ষেত্রে এই শনি যে রাজযোগ তৈরি করবে, তো সে ভাগ্য স্থানে সে তো এমনি রাজযোগ তৈরি করেছে না? হ্যাঁ স্যার। ও প্রথমে মনে হয় ভুল বলেছি। বৃষ লগ্নের ক্ষেত্রে পাপ হচ্ছে বৃহস্পতি শুক্র এবং চন্দ্র। বৃহস্পতি শুক্র চন্দ্র, বৃহস্পতি শুক্র চন্দ্র হচ্ছে পাপ বৃষ লগ্নের ক্ষেত্রে। তো বৃহস্পতি দেখেন পাপ, অষ্টম পতি সে পাপ যুক্ত হয়েছে। শুক্র এই লগ্নের পাপ, সেই শুক্র দ্বাদশে অবস্থান করছে মেষে। আবার আরেকটা পাপ গ্রহ হচ্ছে চন্দ্র। চন্দ্র কোথায় আছে দেখুন, চন্দ্র দশমে রাহু দ্বারা পীড়িত বা কেতু দ্বারা পীড়িত। রাহুর দৃষ্টি
এবং কেতু জ্যোতি, অর্থাৎ সেরকম আছে। শনি রাজযোগ, সে কিন্তু ভাগ্যস্থানে বসে আছে। আর বৃহস্পতিও যদি পাপ লক্ষণাক্রান্ত হয় তাহলে কিন্তু মারক হয় বৃষ লগ্নের ক্ষেত্রে, তাই তো? স্যার এদিকে তো বৃহস্পতি নিচস্থ আছে আবার। এই তার মানে বৃহস্পতি আজকে পারবে না। দেখেন, এটাই আপনাদের কাছ থেকে এইগুলো চাই যে আপনারা এই ধরনের প্রশ্ন করবেন। তো আপনারা যখন ব্যাখ্যা করেছেন তখন দেখুন না স্যার, এখানে একটা বিষয়, এটা হচ্ছে স্যার বৃহস্পতি তো স্যার দুস্থানে নাই, অষ্টমে নাই স্যার, নবমে ভাগ্যস্থানে বসে আছে। এখানে নিজস্ব তো মকরের ঘরে হলে হবে না স্যার। হবে, কারণ ও নিধন পতি হয়ে নবম ভাবে বসে আছে। সেটা হলে হতে পারে, কিন্তু আগে দুস্থানে নিধনপতি, যায়নি। আগে নিধনপতি, তারপরে হচ্ছে আয়পতি। হ্যাঁ স্যার, এটা ঠিক আছে। মানে এদিকে হ্যাঁ, ঘড়ির কাঁটার উল্টো দিকে ঘুরে, এই কারণে। দয়া করে একটু মিউট করুন, বাকি যারা কথা না বলছেন একটু মিউট করুন। তো এই উল্টা দিকে ঘুরছে, তো আগে নিধনপতি সেই বৃহস্পতি নিঃস্ত হয়েছে এবং শনি দ্বারা পীড়িত হয়েছে। তো আজকে 30 তারিখে দেখেন সেই বৃহস্পতি কিন্তু শুক্র দ্বারা পীড়িত হয়ে জয়ী হতে দিল না। তাহলে যে 6 তারিখে অর্থাৎ 15 তারিখে যে ব্যক্তি জন্মগ্রহণ করেছে, আমরা কিন্তু এখানে বলেছি 15 তারিখ সব থেকে সুখী মানুষ। 6, 15 এবং 24-এর মধ্যে 15 তারিখ সব থেকে সুখী মানুষ। কিন্তু এই সুখটা নষ্ট করে ফেলতে পারে শুধুমাত্র মাস যোগ হলে। তো মাসটি যোগ হয়েছে বৃহস্পতির মাস। দেখেন, তো শুক্রের সাথে শত্রু মাস, যে বৃহস্পতি মানে তারিখে আমরা ক্লাস করছি সেই মাসটি লটারিতে বেঁধেছে। আমাদের 3 মাস না বেঁধে আরো যে মাস বলেছিলাম, জানুয়ারি বলেছিলাম, ফেব্রুয়ারি বলেছিলাম, জুন বলেছিলাম, জুলাই বলেছিলাম, এর একটা কিন্তু বাঁধতে পারতো, পারেনি, কিন্তু বাঁধেনি, বেঁধেছে। যে আলোচ্য বিষয় হচ্ছে বৃহস্পতি আর শুক্রকে নিয়ে আজকে, সেই বৃহস্পতির মাসটি কিন্তু বেঁধেছে। এইবার 1961, আপনারা যদি লুসুগ্রিডে এই তারিখটি বসান, আমাদের একটু পরে যখন প্রেসিডেন্ট স্যার আসবেন, তো উনি যখন এই লুসুগ্রিড বা সূর্য যন্ত্রে ক্লাস নেবেন, তো এই তারিখটি বসালে আপনারা তখন কিন্তু বুঝতে পারবেন আমরা পামিস্ট্রি ক্লাস গ্যাপ দিয়ে কেন সংখ্যার ক্লাস আগে যাচ্ছি। যে সংখ্যাটা শেষ না করলে আপনারা এই লুসুগ্রিডটা পরিপূর্ণরূপে রপ্ত করতে পারছেন না। এই জন্য একটু বেশি সময় দিয়ে, যে আপনাদের গতকালকে রাত্রে কিন্তু আমি তন্ময় বাগচিকে ফোন করে বলেছিলাম যে আপনি একটু মেসেজ দিন যে সবাই যেন 9টায় জয়েন করেন। তো আমরা দ্রুত যাতে সংখ্যা তত্ত্বটা একটু আগায় নিয়ে যেতে পারি, না হলে আপনারা দুটো ক্লাসে কিন্তু পিছিয়ে যাচ্ছেন। তো এই আগায় নিয়ে যাওয়ার জন্যই কিন্তু ক্লাস। তো যখন আমি আশা করব যে প্রেসিডেন্ট স্যার এটা লুসুগ্রিডও আপনাদের ব্যাখ্যা দেবেন, তো যখন ব্যাখ্যা দেবেন তখন আপনারা কিন্তু বুঝতে পারবেন যে এইখানে যে যে গ্রহ পাপ হয়েছে বা এই গোচর প্ল্যানেটে যে যে গ্রহ পাপ হয়েছে, ওই পাপের ফলটাই হয়তো ওই লুসুগ্রিডে আসবে, আসতে হবে, না হলে জ্যোতিষশাস্ত্র কখনোই মিলবে না। তো বৃহস্পতি দেখুন, এখানে বৃহস্পতি পেরে ওঠেনি, কিন্তু শুক্রও কিন্তু এই প্ল্যানেটেও দ্বাদশে, এই প্ল্যানেটেও দ্বাদশে, ব্যয়ের ঘরে। কিন্তু শুক্র বৃষ লগ্নের ক্ষেত্রে শুক্র কি বললাম, শুক্র পাপ, পাপ ঘরে বসে আছে। বৃষ লগ্নের ক্ষেত্রে শুক্র পাপ, কিন্তু সে দ্বাদশে বসে আছে পাপ গ্রহ। তাহলে সে পাপস্থ হয়েছে, বৃহস্পতিও পাপস্থ হয়েছে। তাহলে মাঝখানে ফল কি দেবে, মাঝখানে কি ফল দেবে আজকে বলেন? গোচর প্ল্যানেটেও শুক্র পাপস্থ হলো, যেটা মিথুন লগ্নে, কন্যা লগ্নের ক্ষেত্রে, কন্যা লগ্নের ক্ষেত্রে যেখানে শুক্র একাই শুভ কারক গ্রহ, সে দ্বাদশে ব্যস্ত হয়েছে মঙ্গলের সঙ্গে, এমনকি মঙ্গল পাপ গ্রহ, পাপের সঙ্গে মিলিত হয়েছে, অর্থাৎ দুর্বল হয়ে গেছে। তাহলে দুর্বল বৃহস্পতি আর দুর্বল শুক্র কি দেবে বলেন? স্যার লগ্ন সাপেক্ষে অবশ্যই তার শরীরটা ক্ষীণ হবে, তাতে কোনো সন্দেহ নাই। আর দ্বিতীয় বিষয় হচ্ছে স্যার, রাহু যেহেতু লগ্নে দৃষ্টি দিয়েছে এবং বৃষ লগ্ন সাপেক্ষে রাহু তো অশুভ গ্রহ স্যার। আর স্যার রবি তৃতীয় দৃষ্টি দিয়েছে, যেহেতু রবি লগ্নের ক্ষেত্রে শুক্রের উপর রাহুর দৃষ্টি পড়েছে, পঞ্চম দৃষ্টি। হ্যাঁ স্যার, শুক্রের উপর রাহুর পঞ্চম দৃষ্টি পড়েছে, এবং চন্দ্রটাকেও কিন্তু বৃষ লগ্নের ক্ষেত্রে চন্দ্রটাকেও কিন্তু পাপস্থ করে ফেলেছে রাহুর দৃষ্টি পড়ে। আমার প্রশ্ন হচ্ছে, এখানে প্রশ্ন হচ্ছে দুটো বৃহস্পতিও আমরা অশুভ পেলাম, শুক্রও কিন্তু অশুভ পেলাম। তো এই দুটো অশুভ বৃহস্পতি আর অশুভ শুক্র আমাদের
কি শুভ ফল দেবে না অশুভ ফল দেবে? স্যার অশুভ অশুভ মিলে তো স্যার অশুভ অশুভ মিলে কি স্যার শুভ ফল দেবে? হ্যাঁ, এটি আপনারা বলেন কি দেবে। ধরেন বৃহস্পতির সংখ্যা হচ্ছে 3 আর শুক্রের সংখ্যা 6 সমান 9 হবে, এই মঙ্গল কি শুভ দেবে না অশুভ দেবে, এটা কি আমরা বের করতে পারবো? হ্যাঁ স্যার, মঙ্গল স্যার আজকে শুভ অবস্থান আছে স্যার, মিথুন রাশিতে মঙ্গল স্যার শুভ ফল দেয়। হ্যাঁ, মিথুন রাশিতে মঙ্গল শুভ ফল দেয়, কিন্তু গোচর প্ল্যানেটে মঙ্গল কোথায় আছে? স্যার দ্বাদশে মাঙ্গলিক হয়ে আছে শুক্রযুক্ত স্যার। মঙ্গল কিন্তু তৃতীয় এবং অষ্টম পতি। হ্যাঁ স্যার, তাই না? তৃতীয় এবং অষ্টম পতি একটু মিউট করুন। হ্যাঁ, তৃতীয় এবং অষ্টম পতি দেখেন, তৃতীয় এবং অষ্টম পতি মঙ্গল দ্বাদশে, মানে মাঙ্গলিক মানে কড়া মাঙ্গলিক হয়ে আছে। তাছাড়া লগ্নের উপর রাহুর দৃষ্টিও পড়েছে, তো লগ্নপতিকে আরো বেশি দুর্বল করেছে। বুধাদিত্য যোগের কোনো ফল দেয়নি। যা হোক, প্ল্যানেট বিচার ফলাদেশ অত সহজে আপনারা বুঝতে পারবেন না, তবু শুক্রটা কিন্তু মঙ্গল যুক্ত হয়েছে, মঙ্গলটি এখানে শুভ নেই গোচর প্ল্যানেটে। এইবার জন্ম প্ল্যানেটে যদি যাই তাহলে মিথুনে মঙ্গল বসে আছে। মঙ্গলের উপর কোনো পাপ গ্রহ বা কোনো শুভ গ্রহ, কোনো গ্রহের কোনো দৃষ্টি কিন্তু এখানে নেই। আছে না স্যার, নেই, কোন রকম নেই। তো মিথুনে মঙ্গল শুভ ফলদাতা, কিন্তু মঙ্গল আবার সপ্তম দ্বাদশপতি, দ্বাদশপতি হিসাবে কিন্তু অশুভ, তাই না? আর বৃষ লগ্নের ক্ষেত্রে মঙ্গলকে কোনো শুভ এবং অশুভ কোনো কিছুই বলা হয়নি। বলা হয়েছে কি বৃষ লগ্নের ক্ষেত্রে মঙ্গলকে শুভ অশুভ বলা হয়নি, কিন্তু যে কোনো গ্রহ মারক লক্ষণ আক্রান্ত হলে মারক হতে পারে, এই কথা বলা হয়েছে। তো মঙ্গলটা এখানে কিন্তু শুভ অবস্থানে আছে, ওখানে ধরেন অশুভ অবস্থানে আছে। আমরা ধরে নিলাম যে জন্ম প্ল্যানেটে মঙ্গল শুভ আর গোচর প্ল্যানেটে মঙ্গল অশুভ, কিন্তু মানে জন্ম প্ল্যানেটে মঙ্গল শুভ থাকার কারণ এখানে মঙ্গল আছে, মঙ্গল মিসিং নয়। কিন্তু আজকের প্ল্যানেটে কিন্তু মঙ্গল, মানে আজকের তারিখে কিন্তু মঙ্গল নেই। 30 জুলাই 2021 মঙ্গল কিন্তু নেই। এটা যখন প্রেসিডেন্ট স্যার ক্লাস নেবেন বা আপনারা যখন লুসুগ্রিডে যাবেন তখন দেখেন এখানে মঙ্গলের সংখ্যা আছে না, কিন্তু আজকের তারিখে কিন্তু মঙ্গল নেই। অর্থাৎ জন্ম তারিখে উনার মঙ্গল ছিল, বর্তমান সময়ে কিন্তু উনার মঙ্গলটা অশুভ ফল দিচ্ছে। তথাপিও জন্ম সময় মঙ্গল শুভ থাকা, হ্যাঁ শনি তো একাই রাজযোগ ফল দেবে স্যার। হ্যাঁ, একাই শনি রাজযোগের ফল দেবে। তো 3 আর 6 বৃহস্পতি যোগ শুক্র মিলে যে 9 হচ্ছে, জন্মকালীন সময় তার মঙ্গল শক্তিশালী ছিল, বর্তমান সময় সেই মঙ্গলটা অশুভ হয়েছে। অর্থাৎ এখন তার একটু সৌর্য বীর্য ঐশ্বর্য কমেছে। কারণ কি 61 সালে জন্মেছে, তার বয়স কত? 39 49 59 60 বছর বয়স। 60 বছর বয়সে এসে আর শুক্রের সেই জৌলুস বা শুক্রের সেই প্রেম সম্ভোগ রতিশক্তি এগুলো আর জানালা দিয়ে পালিয়ে যাওয়ার কথা। আর একটি রাজবংশ তার 100 বছর তার আধিপত্য বজায় রাখে, কিন্তু একটি সাধারণ বংশ বা নরমাল বংশ, মধ্যবিত্ত বংশ, এরা কিন্তু 10-20 বছর 30 বছর 40 বছরই আধিপত্য বজায় রাখে। তাই তো সরকারি চাকরি সাধারণত ধরেন 30 বছর থেকে শুরু হয়, 60 বছরে রিটায়ার্ড, অর্থাৎ 30 বছর কর্মজীবন ধরা হয়। দেখেছেন? তো ইনার কিন্তু 60 বছর অতিক্রম করে গেছে, তো রিটায়ার্ড কালীন সময় এখন ইনি। তো এখন মঙ্গল দুর্বল হতে পারে, অর্থাৎ ইনি জীবনে 15 তারিখে জন্মগ্রহণ করেছে শুভ শুক্র নিয়ে, অনেক কিছু সৃষ্টি করেছে উনি জগতের বুকে। সেই সঙ্গে বৃহস্পতির মাসে জন্মগ্রহণ করেছে, একসঙ্গে যোগ করলে কত সংখ্যা হয়? 6 3 9 10, 10 আর 6 16 17, সব মিলে হয় শনি। দেখেন যোগ করলে হয় শনি। এই দিন কি বার ছিল বলতে পারবেন কেউ? 15-3-1961 কি বার ছিল? কার কাছে মোবাইল আছে? ক্যালেন্ডার দেখুন, ছকটা কে বের করছিলেন সে বলেন। স্যার বুধবার স্যার। বুধবার। এই দেখেন, তাহলে এইটার সংখ্যা হচ্ছে 8, 8 এর সাথে যোগ করেন 5, বুধবার 8 5 13 সমান রাহু। এইবার রাহুকে নিয়ে যদি চিন্তা করা হয় তাহলে এই প্ল্যানেটে রাহু কি চতুর্থ ভাবে, বন্ধু ভাবে, বন্ধু ভাবে থেকে সে কিন্তু চন্দ্রকে পীড়িত করেছে। আর এখানে চন্দ্রের তুঙ্গ ঘরে ভাগ্য ভাবে রাহু থেকে সে এখানে কি করলো?
দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম শনির উপর দৃষ্টি দিল, ষষ্ঠ সপ্তম তৃতীয় দৃষ্টি দিল, লগ্নের উপর দৃষ্টি দিল, আর হচ্ছে মিথুনের লগ্ন মানে দশম ঘরে দৃষ্টি দিল। তো এখানে চন্দ্রের উপর কোনো দৃষ্টি পড়েনি, বরং লগ্নের সপ্তমে চন্দ্র, চন্দ্রের সপ্তমে লগ্ন বসে আছে। এটা কিন্তু আরেকটা শুভ যোগ, এটা কিন্তু নোট করে নিতে পারেন। যে কোনো প্ল্যানেটের লগ্নের সপ্তমে চন্দ্র আর চন্দ্রের সপ্তমে লগ্ন, এটা কিন্তু প্রায় একই ফল দেয়। এটা কিন্তু শুভ যোগ, এটা একটা শুভ যোগ, এটা কিন্তু দেখে নিতে পারেন। লগ্নের সমসপ্তমী চন্দ্র স্যার, এটা শুভ যোগ? হ্যাঁ শুভ যোগ। লগ্নের সমসপ্তমে চন্দ্র থাকলে সেটা শুভ ফল দেবে। তো এখানে দেখুন, এই যে রাহু তারিখে জন্মগ্রহণ করেছে, রাহু কিন্তু তার চতুর্থ ভাবে থেকে তৎকালীন সময়ে ডিস্টার্ব করেছে। বর্তমান সময়ে কিন্তু এই রাহু ডিস্টার্ব করতে পারছে না, কারণ ভাগ্যভাবে সে তুঙ্গস্থ হয়ে বসে আছে। তার দৃষ্টিটা দিয়ে খারাপ করছে, কিন্তু প্ল্যানেটে কিন্তু রাহুর অবস্থান তাকে খারাপ করতে পারছে না। আবার রাহু কিন্তু এখানে রবির ঘরে বসেছিল। আর একটু যখন আপনারা হরোস্কোপ বুঝতে শুরু করবেন, তখন আপনারা বুঝতে পারবেন যে খেলাটা কিভাবে ঘটছে, অর্থাৎ নিউমারোলজির গুরুত্ব কি, নিউমারোলজি দিয়ে সহজে যে ভাগ্য গণনা করা যায় আসলে কতটা সহজ। কিন্তু আমরা এইদিকে কেন যাচ্ছি, নিউমারোলজির উপর আমরা কতটা আস্থা রাখবো, কতটা বিশ্বাস রাখতে পারি, তার জন্য যে আমরা আস্থা বিশ্বাস কতটা রাখতে পারবো যে গোচর প্ল্যানেট এবং আপনার জন্ম প্ল্যানেট এর সঙ্গে নিউমারোলজির কতটা মিল থাকে বা মিল পাওয়া যায় কি যায় না। এবার আপনারা বলুন যে আমরা যে বৃহস্পতি শুক্রের ক্লাসে তো বৃহস্পতি শুক্রের তো মিল পেলাম না, পেয়েছি। এইবার জন্ম তারিখ সংখ্যার মধ্যে কিন্তু তার শনির তারিখে জন্মগ্রহণ করেছে, বার মিলে হয়েছে রাহু, অর্থাৎ সালে মাসে তারিখে মিলে হয়েছে শনি, আর বার হচ্ছে বুধবার, মিলে হলো কি 4 রাহু। তাহলে এই যে রাহুটা তাকে শুভ ফল দেবে না অশুভ ফল দেবে, এটা রাহুর একটা প্রভাব তার ভিতর থাকবে, এমনকি এই শনিরও একটা প্রভাব থাকবে। তো শনি দেখুন জন্মকালীন তার ভাগ্যভাবে বসে আছে, একাই রাজযোগ তৈরি করেছে, আবার পঞ্চমপতি পঞ্চমে বসে আছে বিদ্যাপতি গোচরে, সেও কি একই ফল দেবে না? পঞ্চম ভাগ্য কর্ম একই ফল দেবে, একই রকম শুভ ফলদাতা হবে স্যার? বিদ্যার দ্বারা সে অবশ্যই কর্মে প্রতিষ্ঠা হবে স্যার, এতে কোনো সন্দেহ নাই। হ্যাঁ, তার মানে পঞ্চম নবম দশম একাদশ ঘর প্রায় একই রকম ফল। আমি যেদিকে লেখাপড়া করব সেই দিকের কর্ম করব, যেদিকে আমি শিখবো সেই দিকের ব্যবসা করব, যেদিকে আমি শিখবো তাই দিয়ে আয় করব। অর্থাৎ মানে ইট মারলে যে পাটকেল খেতে হয়, আমি যদি ইট মারি তাহলে পাটকেল খাবো। আবার কারো ছোড়া মানে অপরের ছোড়া ইট দিয়ে যদি আমি সুদৃঢ় ভিত করতে পারি, তবেই না কিন্তু আমি সফল হব। আমার গায়ে কর্মের দিকে একটা করে ইট মারবে, এই ইটগুলোকে একসঙ্গে জোগাড় করে আমি একটি বাড়ির ফ্ল্যাট তৈরি করলাম, তো যদি তৈরি করতে পারি আমি সফল মানুষ। স্যার কর্মক্ষেত্রে স্যার কেতু আছে এবং রাহুর দৃষ্টি আছে, সেক্ষেত্রে কি হবে স্যার? নবম দশম একাদশে কেতু শুভ ফল দেয়, সবসময় একটি কথা লিখে নিতে বলছি, এটা লিখে নিন। নবম দশম একাদশে কেতু শুভ ফল দাতা। এইবার কেতু দেখুন যদি রাহুকে বাদ দিয়ে চন্দ্রকে দ্বিতীয় লগ্ন ধরা হয়, এটা জানেন তো? চন্দ্রকে দ্বিতীয় লগ্ন ধরা হয় কেন? রাশি বলে চন্দ্র কুণ্ডলীতে স্যার চন্দ্রকে লগ্ন ধরে বাকিগুলো গণাতে। হ্যাঁ, দুর্জয় আচার্য সঠিক করেছেন, কিন্তু এখানে আরো একটু কথা হবে। সেটা কি? আরেকটি কথা হবে, সেটা কি দুর্জয় আচার্য? আরেকটি কথা হবে। হ্যাঁ স্যার বুঝতে পারছি না। জন্ম প্ল্যানেট এটাও লিখে নিন। জন্ম প্ল্যানেট বিক্রি মানে বিচার হবে লগ্ন থেকে, জন্ম প্ল্যানেট বিচার হবে লগ্ন থেকে, আর গোচর প্ল্যানেট বিচার হবে চন্দ্র থেকে, চন্দ্রকে লগ্ন ধরে। স্যার এটা ট্রানজিটে বিচার হবে স্যার, চন্দ্র? হ্যাঁ, গোচর মানে ট্রানজিট, ট্রানজিট বিচার হবে চন্দ্রকে লগ্ন ধরে। বলেন তো কেন? কেন এই কেনর উত্তর লাগবে, এটা কিন্তু বর্তমান সময়টা কেমন যাবে, বর্তমান সময়টা কেমন যাবে সেটা জানার জন্য। চন্দ্র একমাত্রই গ্রহ যেটা 54 ঘন্টা পর পর তার কক্ষ পরিবর্তন করে, সেটার জন্য কি? ওই যে শুভম বিশ্বাস যেটা বলেছে ওইটা সঠিক, যে চন্দ্র থেকে বর্তমান সময় বিচার করা হবে। দেখুন
আমরা যে দশা নির্ণয় করি এটা কি দিয়ে নির্ণয় করি? দশা নির্ণয় করি কিন্তু আমরা, আচ্ছা আমি বলেছি আমার ক্লাসে আপনারা যদি আপনার জায়গায় সাউন্ডটা অফ করেন তাহলে কোনো ক্রমে আপনাদের মিউট আনমিউট করতে হবে না, শুধু আপনাদের পাশে সাউন্ড দিয়ে রাখবেন, তাহলে দ্রুত বেশি প্রশ্ন করতে পারবেন, বেশি জানতে পারবেন। তো আপনাদের ওইখান থেকে কোনো সাউন্ড যেন না আসে। কই আমার এখান থেকে তো কোনো সাউন্ড যাচ্ছে না, তাহলে আমার কথা ব্যতিরেকে কিন্তু কোনো সাউন্ড যাচ্ছে না, অর্থাৎ আমি দ্রুত আপনাদের কথার উত্তর দিতে পারতেছি। অর্থাৎ সবাই আনমিউট করে রাখলেও কিন্তু আপনারা দ্রুত উত্তর দিতে পারবেন, আর যত দ্রুত দিতে পারবেন তত দ্রুত শিখতে পারবেন। তো এই যে দেখুন চন্দ্র থেকে কিন্তু আমরা দশা বিচার করি, মানে চন্দ্র থেকে নক্ষত্র, নক্ষত্র থেকে দশা, লগ্ন থেকে কিন্তু আমরা লগ্নের নক্ষত্র দিয়ে দশা বিচার করি না। হ্যাঁ স্যার, চন্দ্র যে নক্ষত্রে থাকে এটাই তো জন্ম নক্ষত্র, আবার চন্দ্র যেই ভাবে থাকে সেটাই রাশি। হ্যাঁ সেটাই রাশি, আর চন্দ্র যে নক্ষত্রে থাকবে সেইটাই নক্ষত্র, সেই নক্ষত্র অনুযায়ী হবে দশা, গণ, বর্ণ, জাতি, নারী সব কিছু হবে এই নক্ষত্র অনুযায়ী, তাই তো? তাই না? তাহলে দেখুন নক্ষত্রের গুরুত্ব কত। আর গোচর প্ল্যানেটে চন্দ্র থেকে কেন বিচার করা হবে? যে চন্দ্রের ষষ্ঠে রোগ সৃষ্টিকারী গ্রহ চন্দ্র। আপনাদের কারো ধরুন আজকের সংখ্যা কত? আজকে হচ্ছে 6 সংখ্যা। 6 সংখ্যা মানে বৃষ লগ্ন। দেখুন খেলা আরো কত জায়গায় রয়েছে। 6 সংখ্যার ক্লাস হচ্ছে বৃষ লগ্ন, লগ্নপতিও কিন্তু শুক্র, অর্থাৎ আমরা ক্লাসও করছি কিন্তু শুক্রের ক্লাস, জন্ম প্ল্যানেট। এইবার শুক্র লগ্ন আর রাশিটা কি? রাশি হচ্ছে আপনার কুম্ভ। যে ব্যক্তি 15ই মার্চ 1961-তে জন্মগ্রহণ করেছেন, যার প্ল্যানেটটি নিয়ে বিচার করছি শুক্রের ক্লাসে, তার লগ্নটা পড়েছে শুক্র। কেন লগ্নটাই 2 ঘন্টা পার হয়ে আপনাদের টাইম বলতে বললাম, ক্লাসের টাইম বা 24 ঘন্টার মধ্যে একটি টাইম টপাটপ, তখন এক একজনে বলতে পারলেন না। যদি 10 জনে 10 রকম বলতেন, তার ভিতর দিয়ে বলতাম যে একটা বেছে নিন, দেখি সেই লগ্নটা তোলা পড়তো কিনা। অবশ্যই তোলা পড়তো। যে সালগুলো আমরা নিয়েছি স্যার, সালগুলো সমষ্টি স্যার শুক্র। আমরা যে 5টা সাল নিয়েছি স্যার, এগুলো সমষ্টি শুক্র স্যার। এগুলো সমষ্টি শুক্র। দেখেন তাহলে ওই যে বললাম যে মরণের খবর যদি চরণে না বলে, তাহলে ভাগ্যের খবর কিন্তু কপাল বলতে পারবে না। তো এখানে শুক্র, তো গোচর প্ল্যানেটে দেখুন চন্দ্র দশম ভাবে বসে আছে কুম্ভ রাশিতে। এইবার আজকের দিনটার কেমন যাবে এটা আমার বিচার করতে হবে। আজকের দিন বা বর্তমান সময় কেমন যাচ্ছে, বা এই বছর কেমন যাবে, এই বছর কেমন যাবে এটি বিচার করতে গেলে চন্দ্রকে লগ্ন ধরে বিচার করতে হবে। বিশেষ করে দীর্ঘস্থায়ী গ্রহ কে কোথায় আছে। দেখুন একটি কথা কিন্তু গত ক্লাসে গুরুজি বলেছিলেন, গত রাত্রে ক্লাসে যখন আমি বললাম যে আমাদের এইভাবে এগিয়ে যেতে হবে, তখন কিন্তু আমাদের প্রিন্সিপাল স্যার বলেছিলেন তুমি যদি এখন এই ডিপ্লোমা ক্লাসে ভাব বিচার বা এগুলো শিখাও, তাহলে হায়ার ডিপ্লোমা ডিগ্রিতে কি শিখাবে? তো জ্যোতিষশাস্ত্র যদি সমুদ্র সমবিদ্যা হয়ে থাকে, তাহলে শিখানোর জিনিসের অভাব, তাহলে কিসের শিক্ষকতা করব আমরা কিসের শিক্ষকতা করব? আপনাদের কি দেব? আপনারা কেন টাকা দিয়ে এই প্রতিষ্ঠানে ভর্তি হবে? এটা কিন্তু আমার প্রশ্ন। আমাদের ছাত্রদের যদি ভান্ডার শূন্য হয়ে যায়, তাহলে স্যাররা দিবেন কি? আর আপনারা কেন টাকা দিয়ে এই প্রতিষ্ঠানে ভর্তি হবে? এই প্রতিষ্ঠানের যদি দেওয়ার পাত্রই ফুরিয়ে যায়, তাহলে কোথায় যাবে? তো দেখুন এই কথা বলি স্যার, আমি স্যার সেদিন বলেছিলাম যে সিলেবাস আমি চাই না, এই কারণে স্যার আমি কোনো টার্গেট নিয়ে পড়তে চাই না স্যার। সিলেবাস থাকা মানে এই কারণে কিন্তু আমি সিলেবাস এবার অমিট করে দিয়েছি। প্রথম ব্যাচে আমরা সিলেবাস দিয়েছিলাম, অনেকেই বলছিল সিলেবাস না দিলে আমরা কি করব। সিলেবাস হবে না এই ব্যাচে, আর সিলেবাস হবে না। এমনকি এখন থেকে যতদিন আমার কাছে এই ধরেন বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজি থাকবে, ততদিন আর সিলেবাসে আমরা যাব না। কেন সিলেবাসে গেলে কিন্তু আমি 6 সংখ্যা পড়ায় চলে যেতাম, এই গোচর পড়াতাম না বা প্ল্যানেট নিয়ে ব্যাখ্যা করতাম না। তো দেখুন তার আজকের এই বছরটা কেমন যাবে যদি বের করতে হয়, তাহলে কিন্তু ধরতে হবে তার কুম্ভ রাশি। এই বৃহস্পতির সঙ্গে এখানে চন্দ্রকে লিখুন গোচর প্ল্যানেটে। গোচর প্ল্যানেটে কুম্ভে গিয়ে চন্দ্রকে বসিয়ে দিন। তো চন্দ্রকে বসিয়ে দিলে এইবার এটাকে আমরা যখন চন্দ্র ধরবো বা রাশি ধরবো, তাহলে এই কুম্ভ রাশির লোকের 2021 সাল কেমন যাবে
এটা বের করতে হবে। বা আজকের দিন কেমন যাচ্ছে, আপনারা যারা দৈনিক রাশিফল পেপার পত্রিকায় পড়েন, বিভিন্ন পেপার পত্রিকা বা টিভিতে দেখেন, এমনকি এখানে একটা কিন্তু সূত্রের বাইরে কিন্তু কিছু হয় না। আপনারা প্রয়োজনে আমার একটি রাশিফল ভিডিও দেখে দেখবেন, একটি রাশিফল যে আজকের দিন কিভাবে হচ্ছে। আমার ভিতরে আমার যে এই রাশিফলের ব্যতিক্রম কোথায়, সবার রাশিফল দেখে রাশিফল মানে ফলাফল জানবেন, আর আমার রাশিফল দেখে রাশিফল লিখতে শিখবেন। আমি আজকে মারা গেলে কালকে আপনারা রাশিফল বের করতে শিখবেন। এই যে বলা হয় যে লগ্নের ধনভাবে চন্দ্র, মানে রাশির ধনভাবে চন্দ্র, চন্দ্র ধনভাবে গেছে মানে ধন উপার্জনের পথ খুলে দেবে আজকের দিনে। এই লোকের ধন উপার্জনের পথ খুলবে। এইবার চন্দ্র যদি তৃতীয় ভাবে যায়, তৃতীয় ভাবের অধিপতি মঙ্গল, মঙ্গল সে কোথায় আছে? মঙ্গল হচ্ছে রাশির সপ্তমে বসে আছে গোচরে, অর্থাৎ গোচরে সপ্তমে বসে আছে শুক্র যুক্ত হয়ে, অর্থাৎ ভাই বোনের সাথে দীর্ঘদিনের কলহ বিবাদ মতানৈক্য এগুলো দূর হবে। এমনকি মঙ্গল মাঙ্গলিক কাজ বাজ দেয়, যে বিবাহযোগ্যদের বিবাহ করাবে, তারপরে বা বিবাহের সুপ্রশস্ত করবে, গৃহবাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, সেই সঙ্গে দেখা যাচ্ছে শত্রুরা পরাস্ত হবে, মঙ্গল আবার শত্রুকারক গ্রহ, মামলা মোকদ্দমার মীমাংসা হবে। চন্দ্র যখন চতুর্থে যাবে তখন সে রাহু যুক্ত হয়ে বসে থাকবে তুঙ্গস্থ রাহুর সাথে, আবার চন্দ্রও কিন্তু তুঙ্গস্থ হবে। আর চতুর্থস্থ চন্দ্র সাধারণত কলহকারী পরিবেশ সৃষ্টি করে, কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলা অপ্রীতিকর ঘটনা এগুলো ঘটাবে, দাম্পত্য সুখ শান্তি বিনষ্ট করবে। দেখবেন আমার রাশিফল কিন্তু আমি ঠিক এইভাবেই কিন্তু বলি, আপনারা 1-2 দিন দেখলে কিন্তু বুঝতে পারবেন। হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার। কথা যদি আসি, শুক্রে যদি আসি, চন্দ্র যখন ষষ্ঠে আসবে, অর্থাৎ যখন কর্কটের নিজগিরিয়ে আসবে, রোগ সৃষ্টি করবে। ধরুন আমরা আমাদের শরীর, শুক্র প্রথমেই বলেছি শুক্র হচ্ছে শরীর কষ্ট মনোকষ্ট এর কারণ। তো আমরা আজকে আসবো যে এই লোক ব্যাধি পীড়ায় ভুগছে কি না ব্যাধি পীড়া থেকে মুক্ত হচ্ছেন। এই ব্যক্তির নাম ধরুন দীনেশ বা দীপন, একটি নাম লিখুন। এই দেখুন এই কথায় কথায় উঠে গেছে দীপন আর দীপন, দুটো দীপন লিখুন তো আপনারা, দীপন আর দয় দীর্ঘী পদ দন্তন্য, এই দুটো দীপন লিখুন, আর একটা তপন লিখুন। এই তিনটি নাম লিখুন। দয় রশ্মি প দন্তন্য হচ্ছে দীপন, আবার দয় দীর্ঘী প দন্তন্য কিন্তু দীপন, আর তপন হচ্ছে ত প দন্তন্য তপন। এইবার দেখুন আমি আমার প্রাণ প্রিয় শিক্ষার্থীদের কেন প্রাণ প্রিয় বলছি, এই সংগঠনটা আমার প্রাণের, একাডেমিটাও প্রাণের। তো এখানে একটি কথা একটু বলে 2 মিনিট সময় নিচ্ছি। সেটি কথা হচ্ছে যে ধরুন অ্যাস্ট্রোলজি বানান কিন্তু আমাদের সংগঠনের, আমার একটা দুঃখ এখানে আছে, আমি প্রথম এই সংগঠন যেদিন প্রতিষ্ঠা পাই সেদিনই বলেছিলাম যে আমাদের অ্যাস্ট্রোলজি বানান হবে এজ ফলা আকার মধ্যাহ্নস্বয় টয় র ফলা ওকার ল বর্গ দীর্ঘী, অ্যাস্ট্রোলজি। কিন্তু আমাদের সংগঠনে অনেকেই এখনো লেখেন অ্যাস্ট্রোলজি, অর্থাৎ এ মধ্যাহ্নস্বয় টয় র ফলা ল বর্গ জয় দীর্ঘী। এটাও সঠিক, এটা যে ভুল তা নয়, কিন্তু ইংলিশ নামের যদি ইয়ে করা হয় ASTROLOGY, দেখেন অ্যাস্ট্রো, এস্ট্রো না, এস্ট্রো না, এটা এস্ট্রো না, এ মধ্যাহ্নস্বয় টয় র ফলা মানে এস্ট্রো, এস্ট্রো না কিন্তু অ্যাস্ট্রো। তো অ্যাস্ট্রো মানে এজ ফলা আকার হবে, মধ্যাহ্নস্বয় টয় র ফলা অ্যাস্ট্রো লজি LOGY লজি, এই বানানটা হবে। অর্থাৎ আপনারা এই বানানটা সবসময় দিবেন, এ জফলা আকার মধ্যাহ্নস্বয় টয় রফলা ওকার ল বর্গজয় দীর্ঘী, এই অ্যাস্ট্রোলজি কেন দিবেন। যেমন দেখেন দীপন, দীপন ইংলিশে লিখুন তো DIPON, এই তো লিখবেন আপনারা নাকি, তাই লিখবেন না? বলেন দীপন বানান কি লিখবেন? DIPON। এইবার দয় দীর্ঘী পদ দন্তন্য যেটা আছে সেটা কি লিখবেন? DEPON। DEPON লিখলাম, দেখি DEPON, এই তো লিখবো আমরা। এইবার তপনের ক্ষেত্রে কি লিখবো? TAPON, এই তো স্যার PON।
হ্যাঁ পিওএন, নিউমারোলজিতে পিওএন লিখবো। তাহলে এই যে দীপন লিখলাম পিওএন, দীপন পিএন লেখে না মানুষ, লেখে? হ্যাঁ, এইবার দীপন যদি ডিআই পিওএন লিখি তাহলে কি হয়? ডিআই ডাই, ডাইপন হয়, হয় না? ডাইপন হয় না? না ডিআই ডি নাকি? না ডিআই ডাই। আমরা কি পড়েছি? বিএ বে, বি বি, বিও বো, বিউ বিউ, বিউআই বাই, এই পড়েছি না? পড়েছি। তাহলে ডিআই কি হবে? দীপন হবে, ডি হবে না ডাই হবে? লোকে বলবে, সে এসে বলবে আমাকে দীপন, আমার নাম দীপন। আপনি প্রেসক্রিপশনের প্রথমে লিখবেন, কোথায় লিখবো জায়গায় নেই, প্রেসক্রিপশনের প্রথমে তার নাম সে যা বানান করেছে তাই লিখবেন, ডিআই পি ও এন। আপনার যখন নিউমারোলজি করতে হবে তখন আপনি লিখবেন কি? দীপন, ডি ই পি ও এন। এইবার যদি দয় দীর্ঘি সে লেখে তাহলে ডি ডাবল ই, দয় রশ্মিতে যদি একটা ই হয়, দীর্ঘিতে ডাবল ই হবে, ডি ডাবল ই পি ও এন। বুঝতে পেরেছেন? বাংলা বর্ণমালার অ থেকে ও আর ক থেকে খিও পর্যন্ত এর মান সামনের ক্লাসে আমরা লেখায় দিব, যে আপনারা কিভাবে বানানে যাব। তাদেরকে বুঝতে দেওয়া যাবে না কখনো, যে ক্লায়েন্টকে বুঝতে দেওয়া যাবে না আমি এই নামের বানান এই করছি বা মান এই করছি। গতকালকে আমাদের গত ব্যাচের একজন শিক্ষার্থী এসে বললেন আমার দোকানের নাম দিব। তো আমার একটু দোকানের নামটা একটু যদি স্যার সিলেক্ট করে দিতেন। তো এবার দোকানের নাম দিবেন, ওনার জন্ম তারিখ নেওয়া হলো, ওনার লগ্ন করা হলো, আমি 6টা নাম দিছি। তো 6টা নাম, ওনার 6টা নামই পছন্দ। বললো যে আপনি স্যার এর ভিতরে একটা পছন্দ করে দেন। আরে যদি একটাই পছন্দ করে দেবো তাহলে আমি তোমাকে 6টা দিলাম কেন? 6টা দিলাম তো 6টার মধ্য দিয়ে তুমি একটা বেছে নাও। আমি যদি একটা দিতাম তাহলে তো বলতো কি যে ওই স্যার আন্দাজে একটা দিয়ে দিছে। এমন লোক আছে না, সে কিন্তু বলে বসতো যে স্যার একটা দিয়ে দিয়েছে নমনি, ওই কোন রকমে আর কি কষ্ট করবে নাকি, আমরা তো ব্যাস থেকে বেরিয়ে গেছি। কিন্তু আমি 6টি নাম দিয়েছি, 6টি নামই তার পছন্দ। 6টি নামই কিন্তু তার নামের সংখ্যার সঙ্গে বা জন্ম তারিখের সঙ্গে বা গোচর প্ল্যানেটের সঙ্গে সব মিলিয়ে তারপরে দেওয়া হয়েছে, তার রাশিগত নামের সঙ্গে মিলিয়ে দেওয়া হয়েছে দোকানের নাম। তো এইবার দেওয়া হয়েছে, ওনার 6টাই পছন্দ। সর্বশেষ আমি বললাম তাহলে 6টা লটারি করেন, 6টা নাম দিয়ে যেটা বাদে সেইটা, অথবা 6টা মোমবাতি একই সাইজের মোমবাতি জ্বেলে দিন, কাঁঠাল পাতায় নাম লিখে পাতার পরে যে বাতিটি সর্বশেষ নিভবে সেটাই হবে না। বললো যে হ্যাঁ ঠিক আছে, তাহলে স্যার আপনার কথাই মানবো, এই অনুযায়ী করব। তো এই যে আপনি যখন বিচার করবেন তখন দীপন দয় দীর্ঘি পদ অন্তন্য যখন বলবে তখন 5 5 10 আর 14, 14 আর 6 20, 22, 22 আর 7 29 আর 5 34, 4 আর 3 7, ওনাকে কেতু দিয়ে বিচার করবেন। আর যখন দীপন হবে DEPON দয় রশ্মি, তখন 4 5 আর 9 আর 17, 17 5 22 আর 7 29, 2 দিয়ে বিচার করতে হবে। তো এই চন্দ্র আর কেতু এটাকে যদি আমরা আলাদা করে বিচার করতে পারি তবেই না কিন্তু তার ভাগ্য ধরতে পারবো, নচেত পারবো না। জ্যোতিষশাস্ত্র এত সহজ জিনিস নয়, আবার এর মতো সহজ আর কিছু নয়। যদি আমরা একটাকে একটার সঙ্গে তুলনা করে বারবার এগিয়ে যেতে পারি তাহলে এর মতো সহজ আর কিছু নেই। কিন্তু যদি এই 6 সংখ্যক ক্লাস হচ্ছে শুধু 6 সংখ্যা নিয়েই পড়ে থাকি, তাহলে অন্য কিছুর সঙ্গে যদি না মেলাতে পারি তাহলে কিন্তু সেটা দ্রুত শিখতে পারবো না বা এটার ভালো মন্দ বুঝতে পারবো না। তো আমরা বলতেছিলাম এই লোকটার আজকে শরীর স্বাস্থ্য কেমন থাকছে। ইনার শুক্র শরীর স্বাস্থ্যের কারক, মনের সুখ শান্তি এবং শারীরিক শান্তি দুটো মিলেই তো তার সুখ ঐশ্বর্য। শরীর আর মন ভালো না থাকলে সুখ ঐশ্বর্য এগুলো কোনো কিছুই ভালো থাকবে না। তো দেখুন ইনার কিন্তু রাশির ষষ্ঠে রবি বুধ বসে আছে, দেখছেন রাশির ষষ্ঠে, এবং তার উপর কিন্তু শনির দৃষ্টি পড়েছে। তো এই ষষ্ঠে যদি চন্দ্র আসতো, আজকে যদি ষষ্ঠে চন্দ্র আসতো তাহলে কি হতো? চন্দ্র তার নিজ গৃহে থাকতো, সেখানে রবি বুধ যুক্ত থাকতো, তার উপর শনির দৃষ্টি থাকতো। তো শনির চন্দ্রের নিজ গৃহে চন্দ্র, আবার শনিও তার নিজ গৃহে, দুজনই শক্তিশালী দৃষ্টি দিত। তবে রবির তার অষ্টম, শনির অষ্টমে বা রাশির সপ্তম পতি হচ্ছে রবি।
রবির সঙ্গে শনির শত্রুতা আছে, স্বক্ষেত্রগত শনি দৃষ্টি দিয়ে রবিকে হেলিয়ে ফেলতে পারত, বুধকে সে হেলিয়ে ফেলতে পারত, কিন্তু চন্দ্রকে পারত না? দুইজনে ঠেলাঠেলি করতো, ঠেলাঠেলি করতো না? চন্দ্রও নিজ গৃহে বসে আছে বুধকে সাথে নিয়ে, বুধকে সাথে নিয়ে, এটা বুঝতে হবে, বুদ্ধির দেবতা বুধকে, অর্থাৎ বুদ্ধির বলে, কৌশলের বলে শনি মহারাজকে শান্ত করত। যদিও তার কুদৃষ্টি ছিল, কুদৃষ্টিটাকে বলতো যে বাবা তোমার যদি আমাকে হত্যা করতে হয় তা আমার একটা শেষ ইচ্ছা আছে। শেষ ইচ্ছা কি? সেই শেষ ইচ্ছা আগে পূরণ করো। যেমন একটি রাজা তার জ্যোতিষকে, তার যে দিনে ভাগ্যফল তিনি গণনা করেন সেই জ্যোতিষকে রাত্রেবেলায় ফাঁসি দেবেন, যে জ্যোতিষ যা গণনা করেছে সেটা খাটেনি, না খাটার কারণে এইবার জ্যোতিষকে ধরে নিয়ে আসো, আজকে রাত্রে ফাঁসি দাও, হয় ফাঁসি দাও, নয় জঙ্গলে নিয়ে ফাটকেল মেরে তাকে মারো, অথবা সেখানে শুলে চড়ায় দাও। এটা রাজা অর্ডার দিয়ে দিছে। তো অর্ডার দিয়ে দিলে রাজা বলছে যে তোমার ওর শেষ ইচ্ছা কি সেটা জানো? রাজা ক্রোধে আর তার সঙ্গে কথা বলছে না, তো বলছে শেষ ইচ্ছা কি? তারপর বলছে যে শেষ ইচ্ছা, উনি একটু ভাবছে, আকাশের দিক তাকায় শেষে বলছে আকাশের তারকাগুলো বলছে যে আমার মৃত্যুর 7 দিন পর হচ্ছে রাজার মৃত্যু হবে। তো আমি খুব ভাবছি যে এই রাজ্যে বসবাস করেছি, এই রাজ্যে বসবাস করে রাজার এত বড় অমঙ্গল হয়ে যাবে, তো আমার জীবনের আর কোনো চাওয়া পাওয়া কিছু নেই, কিছুই নেই, শুধু এইটাই আমার কষ্ট যে আমি যদি রাজাকে আগে রেখে মানে যেতে পারতাম। বিশেষ করে যেমন সধবা নারীরা চায় যে আমরা শাখা সিঁদুর নিয়ে আগেই যেন যেতে পারি, তো এই রকম যে আমার যদি এই কুলক্ষণ না শুনে, এই কুলক্ষণের সংবাদ পরবর্তীতে না শুনতে হতো, তাহলে আমি নিজে তৃপ্ত হতাম। তো রাজা তখন চিন্তা করলো, শালা ও মরলি তার 7 দিন পরে আমি মরবো, আরে ওরে আর 500 বছর বাঁচায় রাখ, যত যেভাবে হোক ওকে বাঁচিয়ে রাখ, ওকে মারিস না। তো এই যে ওকে মারবে না, না মেরে বাঁচিয়ে রাখবে যাতে রাজা দীর্ঘায়ু হয়, তো একটি কৌশল কিন্তু তাকে বাঁচিয়ে দিয়েছে। অর্থাৎ সেই কৌশল কিন্তু এই চন্দ্র অবলম্বন করবে এখানে। আর যদি দেখা যায় চন্দ্রের সঙ্গে রাহু যুক্ত থেকে কর্কটে অবস্থান করে, তাহলে তাকে ব্যাধি পীড়ায় ভুগিয়ে দেবে। তো এখানে আমরা আরেকটি আলোচনায় যাচ্ছিলাম যে রাশি থেকে, চন্দ্র থেকে, লগ্ন থেকে হচ্ছে তার জন্ম প্ল্যানেট বিচার করতে হবে, রাশি থেকে হচ্ছে তার বর্তমান সময় কেমন যাচ্ছে বা এই চলমান বছর কেমন যাচ্ছে। আপনারা দেখবেন যে যত মিডিয়াই হোক না কেন, যে লগ্ন অনুযায়ী আপনার এই বছর, সুফল বিশ্বাস মিউট করুন, জন্ম লগ্ন অনুযায়ী আপনার এই বছর কেমন যাবে এইটা যতটা হিট না হয়, তার থেকে রাশি অনুযায়ী আপনার বছরটা কেমন যাবে এইটা বেশি হিট হয়। এবং এটাই বিজ্ঞানসম্মত বা জ্যোতিষসম্মত, মানে জ্যোতিষশাস্ত্রে হচ্ছে রাশি অনুযায়ী আপনার বছরটা কেমন যাবে এটাই সঠিক, কিন্তু লগ্ন অনুযায়ী জীবন কেমন যাবে এটা সঠিক। বছর কেমন যাবে লগ্ন অনুযায়ী সঠিক নয়। যদিও বলা হয় যে লগ্ন অনুযায়ী সঠিক নয়, এর উত্তর আছে যে দশা অন্তর্দশা অনুযায়ী আপনার কেমন যাবে এটা সঠিক, কিন্তু লগ্ন অনুযায়ী বছরটা কেমন যাবে এটা সঠিক নয়। তো রাশি থেকে যখন বিচার করা হবে, তখন কুম্ভ রাশির রাশি অধিপতি আর দ্বাদশপতি শনি দ্বাদশে বসে আছে, এমনকি রাশির চতুর্থে রাহু বসে আছে 2021 সালে। তো চতুর্থে রাহু বসে আছে তুঙ্গ ঘরে। তো এই বিচার করলে আপনারা হয়তো এখন বুঝতে পারবেন না। আর দীর্ঘস্থায়ী গ্রহ আছে বৃহস্পতি, বৃহস্পতি কিন্তু বছরের শুরুতে দ্বাদশে ছিল, অতিচার গতি দ্বারা সে এখন কুম্ভ রাশিতে আছে, আবার কিন্তু সে মকরে আসবে, এই 10-15 দিনের মধ্যে সে কিন্তু মকরে আসবে। বকরি আছে, হ্যাঁ বকরি আছে, সে খুব তাড়াতাড়ি মকরে আসবে। মকরে এসে সে কিন্তু 21শে নভেম্বর আবার স্থায়ী ভাবে সে ইয়েতে যাবে, মানে কুম্ভে যাবে। তো কুম্ভে গেলে কি হবে? কুম্ভে গেলে তার ধনপতি এবং রাশির আয়পতি বৃহস্পতি সে তার নিজ রাশিতে যাচ্ছে। বৃহস্পতি 21শে নভেম্বর পর্যন্ত শুভ ফল দেবে, এর আগে কিন্তু তাকে শুভ ফল দেয়নি। দিয়েছে? দেবে? বলেন স্যার বকরি মানে কি স্যার ওই পিছিয়ে পড়ে তারপর সামনে এগিয়ে যায় স্যার? হ্যাঁ, বকরি মানে পিছিয়ে আবার পিছনে যাত্রা করে বা থেমে যায়। অর্থাৎ বকরি মানে আমরা ধরেন সেজন জটে পড়েছি, আমরা এই বর্তমানে করোনাকালীন সময় যেমন বা অন্য সময়, আমরা আজ থেকে 10 বছর আগে যদি চিন্তা করি, 10 বছর আগে অনার্স শেষ করতে 6 বছর 7 বছর লাগতো, আর এখন কিন্তু 4 বছরেই শেষ হয়। অর্থাৎ তখন সেজন জট ছিল,
এই জট থাকার কারণে কিন্তু অনেকেই আপনারা আছেন 7-8 বছরে অনার্স পাস করেছেন, এমন আছেন না এখানে? কেউ আছেন? আছেন? জি স্যার, আমাদের 7 বছর লাগবে। অথচ কোর্সটা কিন্তু 4 বছরের, কিন্তু লেগে যাচ্ছে কিন্তু 6 বছর 7 বছর লেগেছে, এখন কিন্তু আর এটা লাগে না। তো বকরি মানে হচ্ছে দুটো ট্রেন একই গতিতে চলছে, এইবার লাইন হচ্ছে একটা, তো লাইন এইবার পিছনের ট্রেনটাকে ছাড় দিয়ে ওই ট্রেনটা সাইড দেবে, সাইড দিতে গেলে ধরুন স্টেশনে যে তখন কিন্তু ক্রসিং এর জায়গা আছে, তখন দাঁড়াবে, দাঁড়ালে পিছনেরটা আগে চলে যাবে। অর্থাৎ গতিশীল গ্রহকে পার করে দেওয়ার জন্য যাতে কোনো অ্যাক্সিডেন্ট না ঘটে তার জন্য তার একটু মানে স্থিরতাই হচ্ছে আমাদের সেই বকরি হওয়া। তো এই বকরি কখনো কখনো উল্টো দিকেও ধাবিত হয়, অর্থাৎ পরবর্তী ঘরেও ফিরে আসে, যেমন বৃহস্পতি কিন্তু ফিরে আসবে আবার সে মকরে। আবার কখনো ওই ঘরের মধ্যে বকরি হয়, কখনো একই নক্ষত্রের মধ্যে বকরি হয়, কখনো আবার উল্টা নক্ষত্রেও আসতে পারে। তো এই যে বছর চলমান বছর বা সময় কিভাবে যাচ্ছে এটা হচ্ছে তার ওই রাশি থেকে নির্ণয় করতে হবে। তো আরেকটু যখন প্ল্যানেট আপনারা বুঝবেন, ফলিত জ্যোতিষের দিকে যাব, তখন কিন্তু আপনারা নিশ্চিত বুঝতে পারবেন। এইবার বলেন আপনারা আজকের ক্লাসে যে শুক্র সংখ্যা আর হচ্ছে বৃহস্পতি, শুক্র আর বৃহস্পতি এই দুটোর অবস্থান কি আপনারা জন্ম প্ল্যানেট, জন্ম তারিখ এবং গোচর প্ল্যানেট থেকে পরিষ্কার হতে পেরেছেন না? বা এই ক্লাস সম্বন্ধীয় আপনাদের প্রশ্ন কি? আপনাদের কার কি কে বুঝতে পারেননি তারাই বেশি প্রশ্ন করবেন। তাকে আর 10 মিনিট সময় দাও প্রশ্ন করার জন্য, প্রশ্ন করার পর আপনি স্যার দৈনিক রাশির ক্ষেত্রে আপনি ভিডিওতে দেখেছি আপনি রবিকে গুরুত্ব দিয়েছেন স্যার। কিসে? দৈনিক রাশি বলে ক্ষেত্রে রবিকে গুরুত্ব দিয়েছেন স্যার। না, চন্দ্রের সাথে রবিকে দিতে হবে। রবি তো সূর্য উদিত হলে তবেই না দিন হয়। রবিকে গুরুত্ব দেওয়া হয়েছে খুবই কম। চন্দ্রকেই বলা হয় সবসময় যে চন্দ্র এই ঘরে থাকবে, অমুক গ্রহের সাথে থাকবে, অমুকের সাথে দৃষ্টি হবে, তার জন্য তোমার এই হবে। এটাই স্যার আমার একটা প্রশ্ন হচ্ছে স্যার, আজকে যে প্ল্যানেটটা করা হলো যে লটারির মাধ্যমে, সে প্ল্যানেটের যে সংখ্যাতত্ত্ব রেজাল্ট সেটা 9 আসলো। স্যার আজকে যে গোচর সে 9কে যদি ধরা যায় সেটা দ্বাদশে গেল শুক্র যুক্ত হয়ে, এবং স্যার আজকে যে প্ল্যানেটটা তৈরি করলাম সেটা অনুযায়ী আজকে 12 এবং আজকে সংখ্যাটা বৃহস্পতি। স্যার এই টোটাল সংখ্যার রেজাল্ট কি স্যার আজকের ক্লাসকে প্রভাবিত করবে নাকি স্যার আলাদা আলাদা ভাবে ব্যক্তি জীবনে? টোটাল যেমন দুটি সংখ্যার রেজাল্ট সব থেকে বেশি দেবে। সংখ্যা তত্ত্বের ক্ষেত্রে একটা ভালো প্রশ্ন করেছেন, এইবার আমি এগুলো বুঝলাম কিন্তু। সংখ্যা তত্ত্বের ক্ষেত্রে সব থেকে কোন জিনিসটা আমাদের নজর দিতে হবে, কেন আমরা দীপন বানান আর এই দীপন বানান কেন গেলাম, কেন আমি বলেছি অ্যাস্ট্রোলজি বানানটা এই হবে, এটা এই করা উচিত, এই সকল হচ্ছে আপনাদের প্রশ্ন। যে আপনি প্রশ্ন করলেন যে আমরা তারিখের কোন জিনিসটা দেখব। আজকের তারিখটা ছিল 15 মার্চ 1961। হ্যাঁ 61। এইবার এই 15 তারিখকে প্রথম গুরুত্ব দিতে হবে। এইবার 5 আর 1 3 9 10 16 17 8, দ্বিতীয় গুরুত্ব হবে 8, এর সঙ্গে শনি। তৃতীয় গুরুত্ব হবে 12টা ছিল বুধ, মানে 8 5 13 সমান 4। এই তিনটে সংখ্যার গুরুত্ব হবে আজকে। সমান কত হবে আবার যোগ করেন, 8 আর 14, 14 আর 18 সমান 9। এই চারটে সংখ্যার ফলাফল আপনাদেরকে দিতে হবে। এই চারটে সংখ্যার মিলিত ফল হবে সেই ব্যক্তির আজকের দিন বা এই ক্লাসের গুরুত্ব। তো এই ক্লাসের গুরুত্ব কি হচ্ছে, প্রথম শুক্র বৃষ লগ্নে, লগ্নপতি শুক্র, সেখানে বৃষ লগ্নে তার জন্ম প্ল্যানেট পেয়েছি। এখানে শুক্র রাহু দ্বারা পীড়িত হয়েছে, শনি দ্বারা পীড়িত হয়েছে। এখানে গোচর প্ল্যানেটে শনিকে ওই শুক্রকে কিন্তু দ্বাদশে পেয়েছি, সে কিন্তু পীড়িত অবস্থানেই আছে। এবং বৃষ লগ্নের ক্ষেত্রে শুক্র কিন্তু পাপ গ্রহ। আর কন্যা লগ্নের ক্ষেত্রে শুক্র কি, শুক্র শুভ গ্রহ, কিন্তু শুভ গ্রহ সে পাপ লক্ষণ আক্রান্ত হয়ে পাপ হয়েছে, পাপ লক্ষণ আক্রান্ত হয়ে পাপ হয়েছে, কারণ সে তৃতীয় অষ্টমপতির সাথে ধনপতি ভাগ্যপতি যুক্ত হয়ে দ্বাদশে ব্যয়ের ঘরে যাওয়ার কারণে পাপ হয়েছে। এখানেও কিন্তু প্ল্যানেটে কিন্তু দেখুন আপনার শনি আর রাহু দ্বারা শুক্র কিন্তু পাপস্থ হয়েছে। তো গোচরের সঙ্গে কেন আমরা বেশি গুরুত্ব দেব, কেন?
জন্মকালীন প্ল্যানেটে তার শুক্র ভালো ছিল, মঙ্গলও ভালো, শনি ভালো ছিল, রাহুও কিন্তু, রাহু কোথায় ছিল জন্ম প্ল্যানেটে? কত নাম্বার ঘরে আছে? চতুর্থে, সিংহে ছিল মনে হয়। না না না, বৃষে তো আসে, রাহু চতুর্থে স্যার, জন্ম প্ল্যানেটে সিংহে ছিল। দেখুন এই যে রাহু তার শত্রু গৃহে ছিল। এই যে শনিও কিন্তু মানে অন্ধকার জগতের গ্রহ, শনি মহারাজ নেগেটিভ গ্রহ তো, রবি মঙ্গল শনি রাহু কেতু নৈসর্গিক পাপ গ্রহ তো, তাই তো? নৈসর্গিক শুভ গ্রহ পরম শুক্র। কিন্তু দেখুন শুক্র হচ্ছে দৈত্যদের কুলগুরু, রাহু হচ্ছে চন্ডাল গুরু, সন্ত্রাস গুরু, আর হচ্ছে শনি তো মানে নিশ্চিত নেগেটিভ গ্রহ। তো তিনটি নেগেটিভ মিলে হচ্ছে একটি মঙ্গল। তিনটি নেগেটিভ মিলে যে মঙ্গলের জন্ম হচ্ছে, সেই মঙ্গলটা এবার শুভ ফল দেবে না অশুভ ফল দেবে। গোচর প্ল্যানেটে মঙ্গলটা কিন্তু দ্বাদশে, বৃষ লগ্নের ক্ষেত্রে কিন্তু আমরা যখন আসছি যে তার জন্মলগ্ন বৃষ লগ্নের ক্ষেত্রে কিন্তু আপনার মঙ্গল হচ্ছে কোনো শুভ অশুভ কোনো কিছুই নেই, মারক লক্ষণ আক্রান্ত হলে মারক হবে। তো এই মঙ্গল কিন্তু তিনটা পাপ গ্রহ নিয়ে মঙ্গল তৈরি হয়েছে। এই মঙ্গলের মধ্যে কিন্তু পাপের গন্ধ থাকবে, থাকবে না? থাকবে, হ্যাঁ। যেমন আমরা বলি যে গবরে পদ্ম ফুল অপেক্ষা ভালো মাটির কাঠমল্লিকা অধিকতর শ্রেয়। তো গবরে পদ্ম ফুল ফুটলে গবরের গন্ধ বের হতে পারে, কিন্তু মাটির গুণে কাঠমল্লিকা ফুটলে সেই কাঠমল্লিকা কিন্তু শুভ ঘ্রাণ দিতে পারে। তো এর ভিতর কিন্তু গবরের গন্ধ থাকবে, তিনটি পাপ গ্রহের গন্ধ থাকবে, তবেই না কিন্তু গোচরে আজকে মঙ্গল পাপ গ্রহ এবং দ্বাদশে অবস্থান করছে। তাহলে এনার ফল দেওয়ার সময় আমরা কি দেব? 15 তারিখের লোকটা নিট অ্যান্ড ক্লিন, লোকটা বুদ্ধিমান, লোকটা বিচক্ষণ, লোকটা পরিশ্রমী, লোকটা অধ্যবসায়ী, লোকটা সৃজনশীল কাজে লিপ্ত থাকে, লোকটা সুনাম যশ প্রতিষ্ঠাবান মানুষ, এটা দিব। এইবার যখন তারপরে 8 তৈরি হয়েছে, তখন 8 তৈরি হলে কিন্তু তার জীবনে এইগুলো অর্জন করতে প্রচুর কষ্ট করতে হয়েছে। শনি কষ্ট ব্যতিরেকে ফল দেয় না। এমনকি শনি মহারাজ কখনো অসৎ, অনুচিত, অবৈধ পথে উপার্জন সহ্য করে না। অর্থাৎ এই শনি আখের রসের মতো নিংড়ে নিখাত স্বর্ণে পরিণত করে। শনি মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে নিখাত স্বর্ণের খাঁটি মানুষ তৈরি করে। অর্থাৎ তিনি খাঁটিত্ব নিয়ে উনার সেই সুনাম যশ প্রতিষ্ঠা, এমনকি উনার বুদ্ধিমত্তা, ওই সেই 5 ভাই, বুদ্ধিমত্তা, বিচক্ষণতা, শ্রম, মেধা, প্রযুক্তি আর কৌশল, এই 5 ভাইকে জাগ্রত করে উনি সমাজের বুকে প্রতিষ্ঠিত করেছেন। এইবার সেইখানে রাহু এসে কিছুটা ব্যাঘাত সৃষ্টি করেছে। রাহু কিন্তু ডিরেক্ট ব্যাঘাত তৈরি করেনি, এটা হচ্ছে কৌশল। আমি ভেবেছিলাম এই কৌশলগুলো হচ্ছে 9 নাম্বার ক্লাস পার হয়ে গেলে করব, কিন্তু আপনারা যত প্রশ্ন করতে পারবেন তত কিন্তু কৌশলটাকে বের করতে পারবেন। রাহু কিন্তু এক মিনিট রাহু কিন্তু ডাইরেক্ট কিন্তু অ্যাকশনে যায়নি। রাহু কিভাবে, বুধবারের সংখ্যা তো 5 না স্যার? হ্যাঁ 5 স্যার বুধবার, তাহলে আজকে 4 আনলাম করতে গেছে স্যার। 8 আর 5 13 মিলে 4 হচ্ছে না? হ্যাঁ স্যার। এই তো দেখেন, এই যে রাহু আসছে, রাহু কিন্তু জন্ম তারিখের মধ্যে কোনো নেই, আছে এখানে 1961, শুক্র আছে, রবি আছে, মঙ্গল আছে, বৃহস্পতি আছে, বুধ আছে, রাহু কি এখানে আছে? অর্থাৎ এই রাহু তাকে কিছুই করতে পারবে না, কিছুই নয়। রাহুর অংশটাকে অমিট করে দেন, এই রাহুর অংশটাকে, এই লোকের ভাগ্য গণনা করতে গেলে রাহুর অংশটি অমিট করতে হবে। রাহুর অংশকে মোটেই নেওয়া যাবে না। কেন নেওয়া যাবে না? মিসিং আছে। ওই দেখেন, এই যে প্রেসিডেন্ট স্যার চলে আসছেন, আমি কিন্তু ওর ভিতরে আলোচনা করে গেছি যে আপনারা যখন লুসুগ্রিডে যাবেন তখন প্রেসিডেন্ট স্যার কিন্তু ক্লাসে চমকে দেবেন যে এই তারিখটা নিয়ে যদি করেন তাহলে দেখবেন যে এই রাহুর সংখ্যা ওখানে নেই, বরং মঙ্গলের সংখ্যা আছে। তাই তো মঙ্গল নিয়ে এত আলোচনা হচ্ছে, রাহু নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে না। অর্থাৎ রাহুটাকে এখানে তার ভাগ্য গণনা করতে গেলে বাদ দিতে হবে। আমি কিন্তু লুসুগ্রিডে আছে কি নেই তা কিন্তু আমি জানি না, আমি লুসুগ্রিড মেমোরিতে আনার সময় পাইনি। আমি ক্লাসে কিন্তু 1 সেকেন্ডও মানে 5 সেকেন্ড এখনো স্তব্ধ থেকে আমি মনে হয় বিরতি দিইনি। তো তাই যদি না দিয়ে থাকি তাহলে এটা কিন্তু বাদ যাবে। যখন বাদ যাবে তখন দেখুন 8 আর 6 14 মিলে 5 হবে, আর সে বুধবারে জন্ম। 8 + 6 =
হচ্ছে 14, 14 সমান 5, আর ওনার জন্মবার বুধবার। সাউন্ডটা কার বোধ হয়? এই সাউন্ডটা বন্ধ করেন। সাউন্ড কার ওখান থেকে আসে? সুবল। হ্যাঁ বাবারে, আচ্ছা। ও স্যার, আপনি ইউ আর রাইট। বিষয়টা হচ্ছে কি, আপনি যেটা করাইতেছেন আজকে আমি দেখছি আপনার শুক্র, আসলে এই ভদ্রলোকের 15/6/1961 সনের যে ছকটা আপনি করাইলেন, এখানে শুক্রটা আসলে ডিস্টার্ব আছে। অর্থাৎ এখানে তার লুসু গ্রেডের 6 আসছে হলো 3 টাইম, অর্থাৎ 2 টাইম পর্যন্ত এটাকে মানা যায়, 3 টাইম পর্যন্ত এটা অত্যাধিক হয়। অর্থাৎ আপনি বৃহস্পতির কথা যেটা চিন্তা করছেন, বৃহস্পতিকেও ওই রকম বাদ দিতে হবে, কারণ বৃহস্পতিও তার জন্য ফেভারেবল না। তারপর বলছেন কেতুর কথা বলছেন, কেতু বলছেন যে ভাগ্যস্থানে থাকলে, নবম, দশম, একাদশে থাকলে কেতুর যে প্রভাবটা আছে, ঠিক আছে, কেতুর প্রভাবটা সে এখানে পাবে না। যে কারণের জন্য সে এই যে এইমাত্র যে অ্যাপটা করলেন, সেটা হলো 666 = 5, অর্থাৎ অর্থাৎ বুধের কারকতার কথা যেটা আপনি বের করলেন। এখন এই ডাবল 14 মিলে, হ্যাঁ বুধ, হ্যাঁ, এই যে ডাবল সিক্স না 8 আর 6, না 8 আর 6, ওটা আপনার হিসাব ঠিক আছে, আমি অন্য হিসাব বলছি। 666 = 5, এই কথাটা আপনাদেরকে আমি শুনাইলাম, আপনারা এইভাবে হিসাবটা মাথা ভিতরে রাখেন, এবং পরবর্তীতে আপনাদের এই ক্লাস আছে। 666 = 5, অর্থাৎ এই জাস্ট 14, অর্থাৎ 4 এর 1 5, স্যার যেটা বলছে ওই হিসাবটা আমি ওই ছকের সাথে আরেকবার মিলাই দেবো। আচ্ছা স্যার, আপনি করেন। হ্যাঁ এই তো, যাই হোক, অসংখ্য ধন্যবাদ প্রেসিডেন্ট স্যার। তো দেখুন, এই যে বুধ আসবে, ওই লোকের বার, জন্মবারও কিন্তু বুধবার। অর্থাৎ তিনি বুদ্ধিমান মানুষ, নিঃসন্দেহে বুদ্ধিমান মানুষ, বিচক্ষণ মানুষ, কৌশলী মানুষ, অধ্যবসায়ী মানুষ এবং নিখাত স্বর্ণের খাঁটি মানুষ। তবেই না কিন্তু শনি উনার ভাগ্য স্থানে একাই রাজযোগ তৈরি করেছে। অর্থাৎ শনির পজিটিভ দিক বলতে হবে, শনি উনাকে, আমি কিন্তু বলিনি যে এই 6 তারিখে যে 15ই মার্চ 1961-তে যে জন্মগ্রহণ করেছে, ইনার জন্ম তারিখের মধ্যে কিন্তু শনি নেই, কিন্তু যোগ করে শনি আসছে। অর্থাৎ শনি উড়িয়ে এসে জুড়ে বইছে, জন্ম দিতে শনি কিন্তু আসেনি, কিন্তু মাঝখান থেকে শনি আবির্ভূত হয়েছে, অর্থাৎ সব যোগ করে শনি হয়েছে। এই শনিটা হ্যাঁ কন্ট্রাক্ট নাম্বার শনি হয়েছে, হ্যাঁ কন্ট্যাক্ট নাম্বার শনি হয়েছে। অর্থাৎ কন্ট্যাক্ট নাম্বার শনি হয়েছে মানে সে যোগাযোগ করার জন্য, কন্ট্যাক্ট করার জন্য। তো তুমি শনি যোগ করে আসছো, বা তুমি আসছো এসেই যে তুমি আমার শত্রুতা করবে, আমার একটা দোষ তো খুঁজে পেতে হবে, তোমাকে আমার একটা দোষ খুঁজে পেতে হবে না, হবে। তাছাড়া শনির পিতা হচ্ছে রবি, এখানে রবি আছে 1 2 3টে রবির মতো পিতা থাকলে তার কাছে শনি গাড় তাড়ামি করলে ঠাস করে ঠপ চড় মারিয়ে দিলে সন্তান তো বাপে চড় মারলে আর কোথায় যাবে। যেমন ওই গত ক্লাসে বলছিলাম 9 সংখ্যা 8 সংখ্যাকে চড় মারবে, 8 সংখ্যা 7 সংখ্যাকে চড় মারবে, কিন্তু 1 শূন্যকে কোলের মধ্যে নিয়ে নেবে। তো এই শনি এই 3টে রবির সাথে কিভাবে পারবে? তার সঙ্গে অঙ্গিরাজ পুত্র, মানে ওই ভূমিপুত্র মঙ্গল, যে আগুন, মঙ্গল গ্রহ পুরো আগুনের গোলা, আর রবি তো আগুন, মানে আগুনের শেষ নেই। তার সঙ্গে রয়েছে শুক্র, শান্তির দেবতা এবং বুদ্ধির দেবতা বুধ। অর্থাৎ শনির নেগেটিভ দিক এখানে আসবে না, কোনো ক্রমেই আসবে না। কিন্তু স্যার এখানে প্রশ্ন, শুক্র, শনিদেবের সাক্ষাৎ গুরুদেব শুক্র এখানে বিরাজমান স্যার। উপরন্তু যেহেতু শনির নেগেটিভ দিক আসবে না, এই জন্য বৃষ লগ্নের ভাগ্যাধিপতি শনি ভাগ্যস্থানে একাই রাজযোগ তৈরি করেছে, যার জন্য এই দিনে, ওই যে 15ই মার্চ 1961, ওই দিনে এত স্মরণীয় মানুষের জন্ম হয়েছে, বা এত বিশিষ্ট মানুষের জন্ম হয়েছে। এই বিশিষ্ট উইকিপিডিয়ায় আপনারা 15, 16, 17 বা ওই 15 তারিখ, 6 তারিখ আর হচ্ছে কত 24 তারিখ, এই 1961 দিয়ে সার্চ দেবেন, তো দেখবেন যে 15 তারিখে যত বিশিষ্ট লোক পাওয়া যাচ্ছে, আমার মনে হয়, আমি এখনো দেখি নাই, তো ওই 6 তারিখ আর 24 তারিখ এতটা মনে হয় পাওয়া যাবে না। এবার দাঁড়িপাল্লায় মাপবেন, মাপার পরে আপনাদের হোমওয়ার্ক থাকবে যে আসলে আমরা পেলাম কিনা, আমাদের মহাসচিব স্যার আসলে ভুল শিখালেন না সঠিক শিখালেন, এটা এক ধরনের আপনাদের একটা ছোট্ট হোমওয়ার্ক থাকুক।
15/6/1961 সালের যে সমস্ত ব্যক্তিরা জন্মগ্রহণ করছেন, ওই যে আপনি বলেন যে শনি আসছেন 15/3/1961 সালে যারা জন্মগ্রহণ করছে তাদের ক্ষেত্রে কিন্তু এই যে শনির উপস্থিতি যেটা বা শনি যে রাজযোগ তৈরি করছে, এটা হলো দেখবেন তারা তাদের কর্মগুণে, তারা ভাগ্যে গুণে কিন্তু আসে নাই, তারা কিন্তু কর্ম করছে, কর্মের ফলস্বরূপ তাদের এই ফেভারটা তারা পেয়েছে এবং তারা জীবনে এই ক্ষতিগুলি চলে আসছে। তার কারণ হচ্ছে শনি, শনি হচ্ছে কর্মফলদাতা। এই জন্য হচ্ছে শনি উড়ে এসে জুড়ে বসছে, এই কিন্তু পজিটিভ দেওয়ার জন্য, নেগেটিভ দেওয়ার জন্য নয়। নেগেটিভ দিতে আসলে কিন্তু মানবো না। আমি এখানে গ্লাস আটকিয়ে ক্লোজেবল গেট আটকিয়ে বসে রয়েছি, এখানে শনি এসে বিরক্ত করতে লাগবে, আমি উপরের তলায় আছি, শনি তো নিচতলার থেকে উঠবে, অর্থাৎ নিচের থেকে উঠবে, আমি তার মাথার উপরে লাথি মারলে সে যাবে কোথায়? কথার কথা এইরকম। কথা বলবো স্যার? হ্যাঁ বলেন। হ্যাঁ স্যার, আজকে যে প্ল্যানেটটা আমরা করলাম স্যার, এখানে বৃষলগ্নের যে ব্যক্তি, ওনার তো শুক্র হচ্ছে পাপগ্রহ এবং বৃহস্পতিও স্যার পাপগ্রহ। সেক্ষেত্রে স্যার ষষ্ঠপতি শুক্র এবং দ্বাদশপতি শুক্র, ষষ্ঠপতি হিসেবে শুক্রের ব্যাধি পীড়া পাবে এবং দ্বাদশপতি হিসেবে স্যার ওনার যে সুখ শান্তি সমৃদ্ধি এগুলোতে বিঘ্ন করবে, এটা কি ঠিক স্যার? ষষ্ঠ দ্বাদশপতি কে বলেছে আপনাকে? ষষ্ঠ লগ্নপতি, বৃষ লগ্ন তো। হ্যাঁ স্যার। ষষ্ঠ লগ্নপতি শুক্র স্যার, প্ল্যানেটে স্যার ওই লগ্ন ষষ্ঠে আছে এবং দ্বাদশে আছে। হ্যাঁ, ষষ্ঠপতি এবং লগ্নপতি স্যার। সে দ্বাদশপতি না, ষষ্ঠপতি তো মঙ্গল। না, দ্বাদশপতি না স্যার, লগ্নপতি এবং ষষ্ঠপতি হিসেবে সে দ্বাদশে আছে। আর ষষ্ঠে থেকে স্যার ষষ্ঠের যে বেদিপীড়া, শুক্রের যে বেদিপীড়া, আর দ্বাদশে থেকে স্যার শুক্রের যে শান্তি সমৃদ্ধি, সেটা কি ব্যয় ঘটাবে স্যার? হ্যাঁ, ব্যাঘাত ঘটাবে, ব্যাঘাত ঘটাবে। কিন্তু শনি বেদিপীড়ার জন্য হসপিটালে ভর্তি থাকতে হবে। শুভ শনি যুক্ত থাকার জন্য সে সকল বালা মুসিবত বা সকল প্রতিকূলতা কাটিয়ে জীবনে সে মহামানব রূপে পরিগণিত হবে। শনি হচ্ছে সেই যোগ, শনি হচ্ছে সাধনা, শনি হচ্ছে একাগ্রতার মালিক। তার মানে স্যার রাজযোগ কারক যে গ্রহ যেটি আছে স্যার যে কোনো লগ্নের ক্ষেত্রে, সেটা স্যার অশুভকে কিছুটা মানে প্রতিকার করে স্যার শুভর দিকে এগিয়ে নিয়ে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়েস। অর্থাৎ এখানে প্রতিকার লাগেনি, এখানে প্রতিকার লাগেনি। দৈত্য কুলগুরু শুক্রাচার্যের জন্ম তো বুধ আর রবিকে নিয়ে, বুধ আর রবিকে নিয়ে তার জন্ম। আর লগ্নপতি আর ষষ্ঠপতি শুক্র, সে পাপ, বৃষ লগ্নের ক্ষেত্রে পাপ, কিন্তু সে দ্বাদশে বসে রয়েছে। শুক্রের অশুভ প্রভাবটা তো বিলুপ্ত হবে। নেগেটিভ গ্রহ নেগেটিভ ঘরে থাকলে নেগেটিভ ফল কম দেবে না? হ্যাঁ স্যার। নেগেটিভ গ্রহ যেহেতু বৃষ লগ্নের পাপ গ্রহ, সে ষষ্ঠ অষ্টম দ্বাদশে, যত ষষ্ঠ অষ্টম দ্বাদশ ঘরে থাকবে তত বেশি শুভ। মানে পাঠা যত কোপ খাবে তত জাতির মঙ্গল। এটা মানুষ কথায় বলে না, গ্রামের বৃদ্ধরা বলে না, বলে মানে ফাজিল যারা গ্রামের মধ্যে ফাজিল ছেলে ফেলে, বাড়িওধারীয় ছেলে ফেলে বা খারাপ ছেলে ফেলে, নেশাখোর ছেলে ফেলে, এরা পুলিশের ধরা খাক, পুলিশের বেতন খাক, এটা তো মানুষ চায়, চায় না? যে গ্রাম ভালো হোক, অপরের ছেলে ফেলে কে যেন নষ্ট না করতে পারে, চায়, চাই তো? হ্যাঁ স্যার। তাহলে তাহলে লগ্নপতি আর ষষ্ঠপতি শুক্র, সে তার যে শুক্রের যে অশুভ দিক, মানে ওই সেই কাম ক্রোধ লোভ মোহ মদ আর মাৎসর্য, কাম ক্রোধ লোভ মোহ মদ আর মাৎসর্য, এই ছয়টা যে শুভ দিতে পারে না তো শুভ ফল, এই ছয়টা তার ভিতরে যে রয়েছে, ওই অশুভ শুক্র দমন করার জন্য উনার প্ল্যানেটের শুক্রটা দ্বাদশে, কারণ অশুভ দিক আসতে পারবে না। আর যদি আসে, শনি থাকবে টুকরে শালার ওই ষড়রিপুকে দূর করবে, ষড়রিপুকে দূর করে তার ভিতর সেই বিনয় বিবেচনা শক্তি সম্মান কৌমার্য এবং নিয়ম অনুবর্তিতা সৃষ্টি করবে, যা আজকের ক্লাসে তৈরি করেছে। তা না হলে এত সময় প্রেসিডেন্ট স্যারকে এখানে বসিয়ে রাখা যেত না। প্রেসিডেন্ট স্যার এই পুরো 2 ঘন্টা সময় কোনো ক্লাসে ওই হ্যাঁ ঢুকে থাকেন ঠিকই, কিন্তু উনি ওই ক্লাস রেখে কিন্তু পালিয়ে যান বা উনি উনার কাজ করেন। আজকে কিন্তু প্রেসিডেন্ট স্যার এখানে বসেই রয়েছেন, এমনকি উনি লুসুগ্রিডের সঙ্গে তুলনা কিন্তু করছেন। অর্থাৎ শুক্রের অশুভ প্রভাব কিন্তু শনি ধ্বংস করে দিয়েছে, যার জন্য তার ভিতর ওই কামুকতা নেই, লোভ নেই, মোহ নেই, মদ নেই, মাৎসর্য নেই। শুক্রের শান্তি সুখ সমৃদ্ধি বিরাজ করেছে। আজকের ক্লাসে কি কোনো অশান্তি তৈরি হয়েছে? লাইনে কোনো ডিস্টার্ব দিয়েছে? গত শুক্রবারে যেমন কারেন্ট গেল, তারপরে লাইনে যোগদান করতে দেরি হলো, অনেক কিছুতে হলো,
কিন্তু হাই ভোল্টেজ গ্রহ দেব বৃহস্পতি কিন্তু এখানে কোনো সহযোগিতা করতে পারেনি। বৃহস্পতির তারিখ কিন্তু বৃহস্পতি কিন্তু সহযোগিতা করতে পারেনি, বরং শনি আমাদেরকে সফলতার সন্ন্যাসী করে নিয়ে যেতে সহযোগিতা করলো আজকের তারিখে। আর ওনার জন্ম তারিখের মধ্যে ওই শনি থেকে শনি ভাগ্যস্থানে একাই রাজযোগ তৈরি করায় আজকের ক্লাসটা সুচারুরূপে সম্পন্ন হলো। ক্লিয়ার? আর কোনো প্রশ্ন? আর 3 মিনিট সময়, 4 মিনিট সময় পাবেন। স্যার আমার, হ্যাঁ বলেন। স্যার কোন ক্লায়েন্টের যে নামটা আমরা নিব স্যার, যেমন দীপন, ধরেন দীপন, তো অ্যাকচুয়ালি স্যার সে কিভাবে লেখে ওইটার উপর ডিপেন্ড করছে, নাকি আমরা সঠিক উচ্চারণটা কিভাবে পাবো ওইটার উপর ডিপেন্ড করছে? সে যেটা লেখে সেইটা শুনে তো তার প্রেসক্রিপশনে লিখে দিতে হবে। তার প্রেসক্রিপশনে যখন লিখতে হবে সেইটা সে যেটা লেখে তাই লিখে দিতে হবে। তা যদি না লিখে দেন তাহলে তো বলবে জ্যোতিষবাবু শালার আমার নামটাই সঠিক করে বানান করে লিখতে পারে না। বলবে না? বলবে? হ্যাঁ বলবে। তাহলে বলতে হবে যে দীপন নাম আপনি কি লেখেন? বলে দয় দীর্ঘি প দন্তন্য লিখি। তাহলে দয় দীর্ঘি প দন্তন্য লিখবেন। লেখার পরে আপনি বিচার করবেন, কামার যা গড়বে তা কামারের মনে মনে থাকবে। বুঝলেন? এটা কিন্তু একটা কথা, প্রবাদ বাক্য। অর্থাৎ ধরেন আমরা যে সিলেবাস দেয়নি, যদি নেগেটিভটা চিন্তা করি, আজকের ক্লাসে নেগেটিভ চিন্তা করলেও নেগেটিভ আসতে দেবে না, শনি আসতে দেবে না, ও শনি নেগেটিভটাকে দূর করে দেবে। শুক্রই আজকে শান্তির প্রতীক মানে বর্ষিত করবে। আপনারা তো এটাও ভাবতে পারেন যে সিলেবাস দেয়নি মানে ছাত্ররা ফাঁকি ঝুঁকি দিয়ে বরং অল্প অল্প শিখা যাবে, এটা ভাবতে পারেন না? আমার মতো স্টুডেন্ট হলে তো তাই ভাবতাম যে সিলেবাস দিচ্ছে না মানে এখানে ফাঁকি ঝুঁকি দিয়ে অল্প অল্প শিখা যাচ্ছে, সিলেবাস দিলে মনে হয় আরো বেশি শিখাতো। আমার মতো স্টুডেন্ট হলে আমি তাই ভাবতাম, কিন্তু আপনারা সেটা ভাবেননি। অর্থাৎ না স্যার ভাবিনি, কারণ স্যার এই যে ত্রিপাপ চক্রটা স্যার যেদিন ক্লাস হয়েছে স্যার, সেদিন আমার নেটওয়ার্কে স্যার মানে ঝামেলা ছিল, আমি আসলে ক্লাসটা ঠিক মতো দেখতে পারিনি স্যার। কিন্তু আপনি বলে দিচ্ছেন যে 5টা নক্ষত্রের ত্রিপাপ চক্র করে দিতে হবে। আমি স্যার ওই দিন ক্লাসের শেষে রাত্র 1টা পর্যন্ত স্যার এটা নিয়ে বসেছিলাম স্যার, এবং রাত্র 1:45টার সময় আমি বুঝতে পারছি আসলে মানে ত্রিপাপ চক্রটা আসলে বুঝে উঠতে পারছি স্যার, রাত্র 1:45টার সময় স্যার। আমি স্যার চিন্তা করে গেছিলাম যে আসলে আমি বুঝবো কিনা। আর আমি হচ্ছে সেই স্টুডেন্ট যে 1 থেকে 27 নক্ষত্র পর্যন্ত ত্রিপাপ চক্র যেদিন শিখেছিলাম ওই থেকে দিনে 1 থেকে 27 নাম্বার পর্যন্ত চার্ট করে রেখেছিলাম, সেই কাগজ আজও পর্যন্ত আছে। ওই কুষ্টি করতে গেলে তখন নক্ষত্র দেখে আমি ত্রিপাপ চক্র বসায় দিই ঝমাঝম। সময় নষ্ট করার লোক আমি নই, একদিন করেছি ওই সারা জীবন চলবে। এমনকি আমার মৃত্যুর পরে আমার ওই বই পুস্তক যারা পাবে তারাও ওই দিয়ে চলবে, শিক্ষার্থীরা দরকার নেই। আমি হচ্ছে শর্টকাট পথে মেরে দেওয়ার শিক্ষার্থী হলে আমার মতো শিক্ষার্থী হলে কিন্তু বলতো যে স্যাররা সিলেবাস দেয়নি মানে শর্টকাট পথে ভেজাল গোটাল দিয়ে চলে যাচ্ছে। অর্থাৎ আপনারা ভেজাল দেবেন না, আপনারা দেবেন না তার কারণ হচ্ছে নামটা তাকে সঠিক না লিখলে বলবে কি জ্যোতিষ বাবু নামটা পর্যন্ত লিখতে পারে না। তো ওটা লিখবেন, বিচার করার ক্ষেত্রে কিন্তু আমার যেটা বলবে তার মনে মনে থাকবে। সাউন্ড আসে, আবার সাউন্ড আসে কোথা থেকে। অর্থাৎ আপনারা যেটা করবেন সেটা আপনাদের মনে মনে থাকবে, এটা কিন্তু সব সময়ের জন্য মাথায় রাখবেন। আমি আগেও বলেছি যে আমি যা করব আপনারা তা করবেন না, আমার চরিত্র খারাপ হতে পারে, আমি যেটা করব সেদিকে লক্ষ্য করবেন না, কিন্তু আমি ক্লাসে যেটি বলবো সেটি আপনারা লক্ষ্য করবেন। যেমন একটি কথা দিয়ে শেষ করব, দুর্জয় আচার্য বলেছিলেন যে বিবাহ রেখার উপরে আপনি তো বইতে লিখেছেন 80 বছর, এখন কেন 50 বছর পড়াচ্ছেন? এটার উত্তর যদি দিতে হয় তাহলে এই ভিডিও আর ক্লাস মানে ইয়েতে দেওয়া যাবে না, মানে ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেওয়া যাবে না। তারপরেও একটু সংক্ষিপ্ত আকারে বলে রাখি, দুর্জয় আচার্যর মনোকষ্টটা দূর করি। কারণ হচ্ছে কি যে আমি বুঝেছি আসলে না শুনেন, আমি যেটা করেছি এটা বইতে লিখেছি, অর্থাৎ করেছি, এটা আপনারা করবেন না, কিন্তু আমি যেটা বলবো সেটা করবেন। কেন করবেন? আজকালকার যুগে মানে 25 বছর হতে বিয়ে হয়তো শাখা সিঁদুর পরে নাই, ঠিক আছে, বা 7 পাকে ঘুরে নাই, বা কবুল বলে নাই, কিন্তু বিয়ে মানে নারী পুরুষের মনের নিবিড় মিলনকে বিবাহ বলা হয়। বিবাহ কাকে বলে যদি বলা হয়, নারী পুরুষের মধ্যে একে অপরের বিরোধ থাকবে না, এরা একে অপরে মনের আকর্ষণে যদি মিলন ঘটায় তাহলে এটাকে বিবাহ বলবে। দেখেন তো 25 বছরের কোন ছেলে মেয়ে আজ পর্যন্ত এটা ঘটায়নি, এই কলিযুগে আছে কিনা? কলিযুগে কত পার্সেন্ট পাবেন একটু দেখেন তো। তো পরবর্তীতে ঢাক ঢোল পিটায় যে বিবাহ আমরা করি ওটা কিন্তু ওই সেই বিবাহ কিন্তু তার অলরেডি পার হয়ে যায়। নমস্কার, আমি হ্যাঁ স্যার একটু বেরিয়ে যাচ্ছি।
বুঝছি স্যার। তো এই যে নেগেটিভ চিন্তা চেতনা, এই নেগেটিভ চিন্তা চেতনা এইগুলো আমি সেদিন প্রকাশ্যে বলিনি। তো ধরেন এই প্রকাশ্যে না বলার পিছনে কারণ হচ্ছে আপনারা একটু ভাবুন যে আমি যেটা করি আপনাদের করার প্রয়োজন নেই, কিন্তু ক্লাসে যেটা বলবো আপনারা এই জন্য আমাদের কোনো নোটের প্রয়োজন নেই, আপনারা কোনো নোট বই কোনো কিছু দেখার দরকার নেই। যদি নোট বই পেতেন তাহলে কিন্তু এই ত্রিপাবর্ষ আপনারা বের করা শিখতে পারতেন না। ওই কাগজটা যখন হারিয়ে যেত বা সারা জীবন ভূগোল ডাবা করে নিয়ে চলতে হতো, তখন কিন্তু আর ত্রিপাবর্ষ বের করতে পারতেন না। অথচ সূত্রটি রেখে সারা জীবন করে নিতে পারছে। তো যদি আমরা ওই নোট দিয়ে শিখাতাম, সিলেবাস দিয়ে শিখাতাম, তাহলে কিন্তু ওইটা হোয়াটসঅ্যাপে পাঠায় দিলে, সবাইকে পাঠায় দিলে আপনার 1 থেকে 27 পর্যন্ত তো আমার বের করাই আছে। আমরা এত কষ্ট করবো কেন? ওটা দিয়ে কিছু আলোচনা করে বুঝাই দিতাম যে 1 থেকে আপনার জন্ম নক্ষত্র যদি 1 হয় তাহলে ত্রিপাবর্ষ এইভাবে ঘটবে, 2 হলে এইভাবে ঘটবে, 3 হলে এইভাবে ঘটবে। হতো না? হতো? ক্লাস হতো? হতো? তো আপনারা অন্যান্য প্রতিষ্ঠান থেকে কি পাবেন আর আমাদের প্রতিষ্ঠান থেকে কি পাবেন, প্রয়োজনে অন্যান্য প্রতিষ্ঠানে যারা লেখাপড়া করেছেন তো আপনারা বুঝতে পারবেন যে আমাদের বাংলাদেশ ন্যাশনাল অ্যাস্ট্রোলজি বা ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজি কি দিচ্ছে, সেটা সঠিক দিচ্ছে না বেঠিক দিচ্ছে, এটাও কিন্তু আপনারা প্রয়োজনে নোট রাখবেন। আপনাদের কাছে হয়তো এক সময় কেউ না কেউ জানতে চাইবে, বা আপনাদের মনোতৃপ্তির জন্য, অন্তত জানতে চাওয়া না যাক, মনোতৃপ্তির জন্য এটা কিন্তু প্রয়োজন। তো যাই হোক, আপনারা ভালো থাকুন। ঠিক কাটায় 11টায় আমি আপনাদের কাছ থেকে আজকের মতো সমাপ্তি ঘোষণা করে, আমার একটা প্রশ্ন ছিল স্যার। আর প্রশ্ন হবে না, আর প্রশ্ন হবে না। এখন প্রেসিডেন্ট স্যারের ক্লাস হবে, নেক্সট ক্লাসে আপনারা প্রশ্ন করবেন। আপনাদের সবাইকে শুভ নমস্কার জানাচ্ছি। দেখুন, আপনারা যথাসময়ে যদি যোগদান করেন, ক্লাস 9টা থেকে 1টা পর্যন্ত, আবার সন্ধ্যা 7টা থেকে রাত 9টা পর্যন্ত, বা কখনো কখনো 10টা পর্যন্ত যায়। তো আপনারা 9টায় যদি যোগদান করেন, আমাদের 9টা 10, 15তে আমরা শুরু করতে যাচ্ছি। 15 মিনিট কেন গেল? ওই 15 মিনিট কিন্তু আপনারা চেষ্টা করবেন যথাসময়ে যোগদান করা। আমরা সর্বদা আপনাদের পাশে প্রতিশ্রুতি যেমন দিয়েছি, আজীবন থাকার প্রতিশ্রুতি দিচ্ছি। তো আপনারা ভালো থাকুন। এবার প্রেসিডেন্ট স্যার আপনাদের লুসুগিরিদের সঙ্গে মিল করবেন যে কি হয় জীবনে, জীবন চলার পথে লুসুগিরিদের গুরুত্ব কি, যেমন নিউমোলজির গুরুত্ব কি, বা ধরেন অ্যাস্ট্রোলজির গুরুত্ব কি, এগুলো প্রেসিডেন্ট স্যারের কাছ থেকে আপনারা সুন্দরভাবে বুঝে নিন। তারপরে আবার ভারতীয় জ্যোতিষের ক্লাস আছে 12টায়, এটা আপনার ভেদিক অ্যাস্ট্রোলজির ক্লাস নেবেন, সেই ক্লাসেও আপনারা যোগদান করবেন। তো ঠিক আছে, শুভ নমস্কার।